অভিভাবক হিসেবে সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই গ্রুপের স্বপ্নদ্রষ্টা শ্রদ্ধেয় ডক্টর এস.কে. সাগর আপনাকে। শীতের রাতে সকল উষ্ণতা ছেড়ে আপনারা এসেছেন হোমিও দর্পণ গ্রুপের আহ্বানে হোমিওপ্যাথি শিক্ষার এই আসরে। তাই আমার প্রিয় ভালোবাসার উপস্থিত সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও আমার পক্ষ থেকে উষ্ণ ভালোবাসা। একজন উত্তম বন্ধু যেমন জীবনের প্রতি গতি পাল্টে দিতে পারে, তেমনি একজন অসৎ বন্ধু জীবনকে ধ্বংস করে দিতে পারে বা চূড়ান্ত সীমায় পৌঁছে দিতে পারে। আমরা আজ এই হোমিও দর্পণ গ্রুপের মাধ্যমে উত্তম বন্ধুরূপে আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হচ্ছি শত শত ডাক্তার, ছাত্রছাত্রী, ভাই বোনদের জীবন গড়তে। চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকে আলোচনার বিষয় মিনার্কি টু মেনোপজ, এ বিগ জার্নি অফ ফিমেলস, পার্ট 4। এর ধারাবাহিকতায় আজ আমাদের সামনে উপস্থাপন করবেন পিসিওএস বা পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম অর ডিজিজ। হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 243তম ক্লাসটি আজ নিতে চলেছেন আমাদের সকলের প্রিয় শিক্ষাগুরু ডক্টর নীলকমল বর্মন, DHMS অনার্স কলকাতা, DI হোম লন্ডন, হোমিও রত্ন বাংলাদেশ, ডিরেক্টর হোমিও ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার, ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি। আমাদের আজকের এই আলোচক তিনি একজন বিশুদ্ধ হোমিওপ্যাথি চর্চার প্রশিক্ষক এবং বর্তমানে বাংলাদেশ ও ইন্ডিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, লেখক এবং গবেষকদের মধ্যে অন্যতম। আমাদের মাঝে উপস্থিত আছেন এই গ্রুপের কর্ণধার শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। নিয়মিত আমাদের ক্লাসে যারা শিক্ষক, অনেক শিক্ষকই এখানে উপস্থিত আছেন। আর পুরোটা সময় জুড়ে আমি মোহাম্মদ রাইসুল ইসমাইল খান আপনাদের পাশেই আছি। ক্লাসের শুরুতে আমি সবাইকে করজোড়ে অনুরোধ করব, সবাই মাইক্রোফোনটি বন্ধ ও ফোনের ক্যামেরা অফ রাখবেন, না হয় আমি আজকে আপনাদেরকে রিমুভ করতে বাধ্য হব। কারণ এটা প্রতিনিয়ত বলা হয়, কার্টিসি মেনটেন করে চলাটা আমাদের জন্য শুভনীয়। তাই আমি আজকে স্যারের কাছে চলে যাচ্ছি। ডক্টর নীলকমল বর্মন স্যার, আপনি যদি আপনার ক্লাসটি শুরু করতেন। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আজকের এই এপিসোডের চতুর্থ ক্লাস নিচ্ছি। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি রাইসুল ইসমাইল খানকে এবং আমাদের যে সকল স্যারেরা প্রতিনিয়ত আমাদের উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, আমাদের সাথে আছেন, এবং অতি অবশ্যই হোমিও দর্পণ গ্রুপের সমস্ত হোমিও প্রেমী মানুষকে এবং হোমিও প্রেমী ছাত্রছাত্রীকে এই এপিসোডে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পিসিওডি বা পিসিওএস। পিসিওডি বা পিসিওএস এটা মূলত একই রকমের শোনালেও বা অনেকে হয়তো একই জিনিস বলে এটা মনে করেন, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু সেটা নয়। পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। দুটোর মূলগত পার্থক্য সামান্য কিছু আছে, আমি আলোচনার সময় সেটা পার্থক্যটা নিশ্চয়ই বলবো। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এটা হচ্ছে মহিলাদের ওভারি সংক্রান্ত একটা সমস্যা, যে ওভারি সংক্রান্ত সমস্যার জন্য মহিলারা বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হন। আজকের এই সমাজে বা এই বর্তমান সময়ে সব থেকে বেশি যে সমস্যাটা আমরা ওয়াকিবহাল হচ্ছি, অথবা বলতে পারি যে কম বেশি প্রতি মহিলারাই তাদের এই সমস্যাটাকে কি বলবো, সমস্যাতে তারা জর্জরিত হয়ে উঠছেন এবং ডাক্তারবাবুদের কাছে আসছেন, সেটা হচ্ছে পিসিওডি অথবা পিসিওএস। অনেকে জেনে আসছেন, অনেকে আজকে আমাদের এই ইন্টারনেটের যুগে কারো কাছে আর কোনো রোগ সম্বন্ধে কোনো অজানা নেই। প্রত্যেকে তার মতো করে জানছেন, কিছু জানাতে ভুল থাকছে, কিছু জানাতে ঠিক থাকছে। আমাদের শিক্ষক মহলেও বা চিকিৎসক মহলেও সেটা নিয়ে অনেক সময় একটু কন্ট্রাডিকশন থাকে। তার একমাত্র কারণ হচ্ছে মেডিকেল সায়েন্স ইজ এভার চেঞ্জিং সায়েন্স। এটা আমি বলছি না, বিখ্যাত সমস্ত বইয়ে, বিশেষ করে ডেভিডসনের
বা হ্যারিসনের যে ইন্ট্রোডাকশন, সেখানেই লেখা আছে মেডিকেল সায়েন্স ইজ এভার চেঞ্জিং সায়েন্স। আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে ঠিক ততটুকুনি ধরা দিয়েছে, এবং আমরা তারই উপরে পর্যালোচনা করে আমরা সেই রোগ মুক্ত হবার চেষ্টা করেছি। অতএব যখন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের এই রেডিওলজিক্যাল ফুলো বা প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস গুলো যখন আমাদের কাছে সুস্পষ্ট হচ্ছে, তখন আমরা রোগটা সম্বন্ধে আরো নিখুঁতভাবে জানতে আমরা পারছি, এবং সেই জানাটাকে কাজে লাগিয়ে আমরা চিকিৎসক জগতে কিন্তু আমরা অনেকখানি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি, এটাতে কিন্তু কোনো প্রকার দ্বিমত নেই। অতএব আজ থেকে 20-25 বছরে আমরা আগে যেটা পড়েছিলাম, এখন সেই চিন্তা ভাবনার অনেক আমূল পরিবর্তন ঘটেছে। যে সকল বইয়ে যে সকল কথাগুলো লেখা থাকতো বা লেখা আছে, সেটার সাথে কিন্তু এখন অনেক সময় মেলে না। সেই জন্য আমাদের প্রতিনিয়ত আপ টু ডেটেড হতে হবে, যে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাসে যে ধরনের ইনভেস্টিগেশন আসছে, যে ধরনের ইনভেনশন আসছে, এবং যে ধরনের যুগান্তকারী বিপ্লব আসছে, সেই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, আমাদেরকে জানতে হবে। তো চলুন আজকে আমরা শুনে নিতে চাইছি পিসিওডি অথবা পিসিওএস সংক্রান্ত বেশ কিছু সমস্যা বলি। প্রথমে কিন্তু আমি দুটোকে এক জায়গাতেই আমি রাখার চেষ্টা করব, কারণ দুটোই হচ্ছে ওভারির গায়ে তৈরি হওয়া এক ধরনের সমস্যা, যাতে বেশ কিছু ধরনের পলিসিস্ট অর্থাৎ অনেকগুলো ছোট ছোট সিস্ট হয়ে থাকে। এটা হচ্ছে মূল কথা। এইবার যদি আমরা তার বিভিন্ন ধারা, বিভিন্ন প্রকৃতি, বিভিন্ন চরিত্র, তাদের ক্লাসিফিকেশন, তাদের টোটালিটি, তাদের সাইন অ্যান্ড সিমটম, হ্যাঁ, বিভিন্ন জিনিস নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তখন আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে যে এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা কি, অর্থাৎ আমরা যেটাকে অ্যাজ এ হোল রোগ বলে মনে করছি, তার ভিতরে কি কি সমস্যাগুলি লুকিয়ে আছে। তো প্রথমে যে জিনিসটা বলতে চাইবো, সেটা হচ্ছে পিসিওএস এর মধ্যে আমাদের অ্যাকচুয়ালি দেখুন, এখনো যেটা বলছে, এখনো এই 2021 সালের সিএমডিটিতেও বলছে যে অ্যাকচুয়াল ইটিওলজি ইজ আননোন। ইটিওলজি মানে হচ্ছে কি কারণ, আসল কারণটা কিন্তু আজও পর্যন্ত জানা যায়নি। 2 নম্বরে বলছে ইডিওপ্যাথিক, অর্থাৎ যে জিনিসটা আমাদের কাছে এখনো পর্যন্ত উন্মুক্ত নয় বা এখনো পর্যন্ত প্রকৃতি আমাদের কাছে ধরা দেয়নি। 3 নম্বর থেকে আমরা যে কারণগুলো পাচ্ছি, তার ভিতরে আমরা কি পাচ্ছি, যে আমরা পাচ্ছি লুইটিনাইজিং হরমোনের আধিক্যতা, আমরা পাচ্ছি কি এফএসএইচ অর্থাৎ ফলিকো স্টিমুলেটিং হরমোনের আধিক্যতা, আরেকটা জিনিস এখানে পাচ্ছি, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের সামান্য বৃদ্ধি। টেস্টোস্টেরন, ইয়েস, আমি একদম খুব সংযত, সুন্দর, শান্ত মাথাতেই বলছি, টেস্টোস্টেরন হরমোনের সামান্য একটুখানি বৃদ্ধি। এটা হচ্ছে ওভারিয়ান থেকা সেল থেকে নিঃসৃত হয় এক ধরনের হরমোন, যেটা পুরুষদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটা থাকে। এই হরমোনের আধিক্যের জন্য তখনই কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কিন্তু একটা আধিপত্য দেখা যায়। এবার আমরা যদি ক্লিনিক্যাল ফিচারের আগে ক্লিনিক্যাল কিছু ফাইন্ডিংস এর দিকে তাকাই, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা কিন্তু সুস্পষ্ট হয়ে যাবে। দেখবেন, প্রথমেই আমরা বলেছি যে হার্সুটিজম। হার্সুটিজম মানে কি, একদম মহিলাদের অসুস্থতা, বা তার দেখতে অনেকটা পুরুষালী গোছের, তাদের গোঁফ বেরোয়, দাড়ি বেরোয়, তাদের বুকে হয়তো কিছুটা চুল বা কেশ জন্মাতে পারে, এইরকম একটা জায়গাকে বলা হচ্ছে হার্সুটিজম। বা আমাদের এখানে আমরা দাড়ি কাটি অর্থাৎ জুলফির মতো জায়গা, সেখানে বেশ কিছুটা জায়গায় নেমে চলে এলো, ঠোঁটের উপরে একটা হালকা করে একটা সরু গোফের রেখার মতো দেখা দিল, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে হার্সুটিজম। এবং সেটা প্রায় 50% মহিলাদের ক্ষেত্রে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিক ডিজিজ খেলে কিন্তু আমরা দেখতে পাই। দ্বিতীয় হচ্ছে, সেটা হচ্ছে যে ওবেসিটি অর্থাৎ স্থূলকায়ত্ব। ম্যাক্সিমাম সময় দেখা গেছে যাদের পিসিওডি অথবা পিসিওএস আছে, তারা ম্যাক্সিমাম সময় কিন্তু একটু স্থূলকায় হয় বা স্থূলকায়া হয়। স্থূলকায়া বলাটাই হয়তো বাঞ্ছনীয়, যেহেতু তারা মহিলা। হ্যাঁ, স্থূলকায়া হয়, একটু বাল্কি নেচারের হয়, একটু থলথলে চেয়ারের হয়। আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ভিরিলাইজেশন। ভিরিলাইজেশনটা হচ্ছে ওই হার্সুটিজমের আরেকটু বেশি অধ্যায়, যেখানে সম্পূর্ণভাবেই যেভাবে আমাদের পুরুষদের যেরকম দাড়ি জন্মে যায়,
প্রায় ততটাই, প্রায় 40% এরকম একটা দাড়ি জন্মানোর একটা পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। এই পিসিওডি, সেই জন্য বুঝতে পারছেন বর্তমান সমাজে একটা মহিলাকে কতখানি ডিপ্রেসড করে দিতে পারে, তাকে কতটা অ্যাংজাইটির মধ্যে ফেলে দিতে পারে, এবং অনেক সময় দেখা গেছে দে আর গোয়িং টু বাউন্ড ইন সুইসাইড। তারা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে হয়তো পার্সেন্টেজে আসে না, কিন্তু দেখা যাচ্ছে 10,000-এর মধ্যে একজন দুজন কিন্তু এই ধরনের সুইসাইডের অ্যাটেম্প্ট নেয়। অন্তত সেটা আমরা বেশ কিছু তথ্য থেকে পাচ্ছি। তো আহ, আহ, এবার আমরা জেনে নিতে চাইবো যে কাদের মধ্যে কাদের মধ্যে এই ধরনের এই পিসিওডি হবার সম্ভাবনাটা বেশি। এইখানে দেখা যাচ্ছে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপার। যে সকল ফ্যামিলিতে যে সকল ফ্যামিলিতে ডায়াবেটিস 2 অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসের যাদের প্রবণতা আছে, সেই ফ্যামিলিতে কিন্তু ফ্যামিলির মহিলাদের এই পিসিওডি অথবা পিসিওএস হবার এক প্রবল সম্ভাবনা থাকে। আর একটা কি জিনিস থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যাদের ফ্যামিলিতে এই টাইপ 2 ডায়াবেটিস ছাড়াও যাদের মায়েদের কম বয়সে এই পিসিওডি ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই পিসিওডি দেখা একটা খুব বেশি প্রবল সম্ভাবনা থেকে যায়। সেই জন্য আমরা হিস্ট্রি নিতে গিয়ে আমরা প্রথমেই জিজ্ঞাসা করি যে মায়েদের ক্ষেত্রে, যে মহিলা বা যে ইয়াং লেডি আমাদের কাছে এসেছে তার মায়ের ক্ষেত্রে এরকম কোনো প্রকার ইতিহাস ছিল কিনা। আজ থেকে 20 বছর আগেও কিন্তু আমরা এই ইউএসজি করেছি। হ্যাঁ, তখন হয়তো এইভাবে হয়তো সিটি স্ক্যান বা হয়তো তত ছিল না, কিন্তু ইএসজির কিন্তু প্রাধান্য বা যে সকল ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মাধ্যমে আমরা পেতাম এই রোগটাকে নিরূপণ করার জন্য, সেটা কিন্তু আমরা তৎক্ষণাৎ কিন্তু আমরা পেয়েছি। অতএব এইটা নিয়ে, এটা যে খুব নতুন রোগ তা নয়, কিন্তু আমরা 100 বছর আগের যে সকল বই পাচ্ছি তাতে কিন্তু পিসিওডির কথা কিন্তু উল্লেখ করা আছে। তবে কিছু ফাইন্ডিংস বা কিছু চিন্তা ভাবনা কিন্তু নিঃসন্দেহে বদলে গেছে, এটা আমাদেরকে মানতেই হবে। তাহলে মনে করুন একটি মহিলা আপনার কাছে এসেছেন, তার বয়স এই 16 থেকে 25-30-এর মধ্যে। তাদের ক্ষেত্রে কিন্তু এই পিসিওডি হওয়ার সম্ভাবনাটা বেশি। তো তারা, এবার প্রশ্ন হচ্ছে, যে মহিলাটি আপনার কাছে এসেছেন অথবা যে মহিলাটিকে তার মা নিয়ে এসেছেন, তারা এসে কি ধরনের কমপ্লেন আপনাকে জানাবে যে ডাক্তারবাবু আমার মেয়ের এই সমস্যা হচ্ছে, কি আমার এই সমস্যা হচ্ছে, তো আপনার কাছে এসেছিলাম, তো এইটা চিকিৎসা কি আছে? অনেক সময় আমরা দেখতে পাচ্ছি মহিলা আসছেন তার ইউএসজি রিপোর্ট নিয়ে অথবা সমতুল আর কিছু রিপোর্ট নিয়ে। তারা এসে আমাদের কাছে উপস্থিত হচ্ছেন অথবা জানিয়ে দিচ্ছেন যে আমার এই ধরনের অসুবিধা আছে, তো আমরা তার চিকিৎসা করতে পারবো কিনা। তো চিকিৎসা বললে তো আমাদের হবে না, আমাদের আর কিছু সাইন এন্ড সিমটম কিন্তু আমাদের জানতে হবে এবং আমাদের বুঝে নিতে হবে যেটা সত্যি পিসিওডির কেস কিনা। তো আমরা সিমটমস গুলো কি না, আমরা কি কি ভদ্রমহিলার কাছ থেকে আমরা কি কি জানতে পারবো? আমরা প্রথমে জানতে পারবো যে ইরেগুলার পিরিয়ড, অর্থাৎ তার ঋতুস্রাব অনিয়মিত হচ্ছে, অথবা 3-4 মাস হয়ে গেল তার কোনো প্রকার ঋতুস্রাব হচ্ছে না। এই একটা, হয়তো কাপল এসেছে, তাদের বিবাহেরত 3 থেকে 4 বছর পর যখন তারা বুঝতে পারছে যে তারা ইনফার্টাইল, অর্থাৎ তাদের ভিতরে ইনফার্টিলিটি গ্রো করছে, অতএব তারা যদি আসে তখন কিন্তু আমরা ধরে নিতে পারি যে কি না এরও ক্ষেত্রে কিন্তু পিসিওডির একটা বা পিসিওএস এর একটা সমস্যা আছে। 3 নম্বর পয়েন্ট কি হতে পারে না, এক্সেসিভ হেয়ার গ্রোথ। একজন মহিলা এসেছে, যেটা একটু আগে বলছিলাম যে হার্সুটিজম, অর্থাৎ তার জুলফির কাছে অথবা গালে বেশ কিছু অবাঞ্ছিত লোম যেটা তাকে বিব্রত করছে, এরকম অবস্থাটা। অথবা ইভিন ক্ষেত্র বিশেষে কিন্তু চেস্টে বা পিছন দিকেও কিন্তু এই ধরনের চুল হতে দেখা যায়। 4 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে বাল্কি, অর্থাৎ ওয়েট গেইন। আর ওজনটা কিন্তু স্বাভাবিকের চেয়ে কিছুটা হলেও 5-6-7 কিলো হলেও কিন্তু বেশি হয়ে থাকবে। আরেকটা দেখবেন মজার ব্যাপার, তার আনন্যাচারাল জায়গা বা আনওয়ান্টেড হেয়ার আমরা পাচ্ছি, কিন্তু যেখানে চুল হবার দরকার ছিল যে মাথায়, সেই চুলটা কিন্তু তার অনেকখানি পাতলা হয়ে গেছে এবং অনেক সময় হয়তো একটু টাকের মতো হয়তো পড়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে, অর্থাৎ চুল হবে তার মসৃণ একদম পাতলা টাকের মতো হয়ে যাবে, অথচ তার আনওয়ান্টেড হেয়ার গ্রোথ, এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই সঙ্গে একটা ব্যাপার হয়ে গেছে যে এই সকল ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় যে একনে, অর্থাৎ
ওই যে ব্রন টাইপের যে সকল উদ্ভিদগুলো বেরিয়ে থেকে এই বয়সে কিন্তু সব থেকে বেশি হয়। যাদের যত বেশি উদ্ভিদ হয়ে থাকে ঠিক ওই ধরনের উদ্ভিদ সদৃশ বেস্পার গ্রোথ আমরা কিন্তু ওই পলিসিস্টিক ওভারিয়ান গ্রোথের জায়গা, অর্থাৎ যে জায়গাটাতে এই ধরনের গ্রোথ গুলো হয় আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু দেখতে পাই। আর একটা কথা দেখতে পাই সেটা হচ্ছে কার্সিং সিনড্রোমের ক্ষেত্রে। কার্সিং সিনড্রোম বহন করছে এরকম মহিলারা যখন আপনার কাছে আসবে তখন আপনি মোটামুটি ভাবে নিশ্চিত হয়ে যেতে পারবেন যে এই মহিলার পিসিওডি আছে। তো কার্সিং সিনড্রোমটা সম্বন্ধে একটু অন্তত জেনে যাওয়া যাক যে কার্সিং সিনড্রোমটা কি। কার্সিং সিনড্রোমটা আর কিছুই না, এটা কোনো ক্রোমোলজিক্যাল বা ক্রোমোজোমের কোনো ব্যাপার নয়, এটা কোনো জিনের কোনো ব্যাপার নয়, কতগুলো সিচুয়েশনের একটা জাস্ট কি বলবো একটা কনস্টিটিউশনাল, যেহেতু আমরা হোমিওপ্যাথি আলোচনা করি আমাদের মাথা সবসময় একটা কনস্টিটিউশনাল চিন্তা ভাবনা এসে যায়। সেই সুবাদে আমি বলছি যে তাদের চেহারা কতগুলো পরিবর্তন হয়, যেমন তাদের একটু বাল্কি হবে, মোটাসোটা হবে। আর একটা কি সেই সঙ্গে সাইমালটেনিয়াসলি তাদের হাত এবং পা দুটো কিন্তু একটুখানি থিন মানে রোগা হবে। মানে তাহলে কি দাঁড়ালো, বাল্কি ফিগার অথচ তার পা এবং হাত দুটো কিন্তু একটুখানি রোগা গোছের। হ্যাঁ, দেখবেন মারাত্মক একটা ওষুধ আছে কিন্তু সেটা তখন বলবো যে শুধু এইটুকু দেখি কিভাবে আমরা কনস্টিটিউশন ওই জায়গাটাতে পৌঁছে যেতে পারি যে পেটটা শরীরটা মোটা অথচ পা এবং হাত দুটো রোগা গোছে। যখন মেডিসিন নিয়ে আলোচনা করব তখন আমি যাব। আর একটা কথা হচ্ছে কি, এরা ঠিক চাঁদপোনা মুখ বলে একটা কথা আছে না, রাউন্ড শেপেড ফেস, মুখটা একদম গোল। হ্যাঁ, এই রাউন্ড শেপেড বা চাঁদপোনা মুখের অধিকারী হয়ে গিয়ে থাকে। আরেকটা জায়গাতে হচ্ছে যে সেটা হচ্ছে তাদের কি বলবো ইনক্রিজ টেবল কন্ডিশন অফ দ্য ফ্যাট, অর্থাৎ ফ্যাট চর্বি জাতীয় জিনিসটা কোথায় জমে যেতে পারবে না বেস অফ দ্য নেক, অর্থাৎ ঘাড়ের কাছে, অ্যাকচুয়ালি যেটাকে কুঁজ বলা হয়, এরকম একটা কুঁজ উঠা গোছের একটা চেহারা তাদের ভিতরে তৈরি হবে। হ্যাঁ, যেটাকে হাম বলা হয়। হাম বিটুইন দ্য শোল্ডার, দুটো শোল্ডার জয়েন্টের মাঝখানে বা ওই ঘাড়ের পিছন দিকে বেশ কুঁজ উঠে গেছে এরকম একজন মহিলাকে আপনারা চোখের সামনে দেখতে পেলে বুঝতে পারবেন যে তার ভিতরে কিন্তু পিসিওডি এর একটা হবার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। আর একটা কি হবে না উইক মাসল, তাদের সমস্ত মাসল গুলো প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে যায়। আর একটা মজার লক্ষণ আছে, হয়তো তারা দেখাবে না কিন্তু পেশেন্ট আপনাকে বলবে যে পার্পল স্ট্রেচ মার্ক কোথায় না অ্যাবডোমেন, পেটে এবং তার ব্রেস্টের মাঝখানে ওই রকম ওই পার্পল কালারের, অর্থাৎ হালকা কি বলবো এটাকে বাদামি রঙের হুম এক কতগুলো স্ট্রেচ মার্ক যেটা বলা হয় সেই জিনিসটা কিন্তু তাদের ভিতরে আপনি লক্ষ্য করতে পারবেন। তাহলে যে ধরনের আমি ঘটনাগুলো বললাম তা থেকে আশা করি আপনাদের মনের ভিতরে একটা চিন্তা ভাবনা এসে গেছে যে এই পিসিওডি বা পিসিওএস এর যে সমস্যাগুলো কাদের মধ্যে আমরা বেশি দেখতে পারবো, কি কি লক্ষণ নিয়ে তা আমাদের কাছে আসবে এবং আমরা কি করে বুঝবো যে তার এই ধরনের সমস্যাগুলো আছে। তো আমরা ব্রণের কথা বলেছি, আমরা ওয়েটের কথা বলেছি, কার্সিং সিনড্রোমের কথা বলেছি, তার চেহারার কথা বলেছি, আনওয়ান্টেড হেয়ারের কথা বলেছি, যদি বিবাহিতা ভদ্রমহিলা হয়ে থাকেন তাহলে তার ইনফার্টিলিটির কথা বলেছি, ইরেগুলার পিরিয়ডের কথা বলেছি, অর্থাৎ মহিলাদের যাবতীয় সমস্যা যত কিছু তার অনেকখানি জুড়েই কিন্তু রয়ে গেছে আমাদের এই পিসিওডি বা পিসিওএস এর সমস্যাটা। আমি আমার কোন একটা ক্লাসে বলেছিলাম যে মহিলাদের জীবন মানে হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের খেলা, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের খেলা। কিন্তু মজা হচ্ছে এইখানে কিন্তু সেই খেলাটা গন্ডগোল পাকিয়ে দিল বিধাতা, যে এই খেলাটাকে তিনি অন্যভাবে খেলতে চাইলেন, যার জন্যে যখন এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ভারসাম্য নষ্টের জন্য, এখানে দেখুন ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এইটা তৈরি হচ্ছে। সেই জন্য এলোপ্যাথি মতে যখন এই পিসিওডি চিকিৎসা করা হয় তখন বেশিরভাগ সময় কন্ট্রাসেপটিভ পিল ক্রমাগত তাদেরকে খেতে দেওয়া হয়, কারণ এই পিসিওডি সমস্যা মেটানোর জন্য যদি আমরা আমাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের লেভেলটাকে যদি ঠিক রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটাকে কিন্তু আমরা অতিক্রম করতে পারবো। আবার দেখা যায় যে ওটা বন্ধ করে দিলে আবার হয়তো তিনি তাতে হয়তো ভুগবেন, কিন্তু কিছু তো করার নেই সে সকল ক্ষেত্রে। অতএব টানার চেষ্টা করেন যে এই চিকিৎসার জন্য আপনাকে ওই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটাকে ঠিক রেখে কোনো মতো ভাবে
জীবন বাহিত করা, এবং তারা অ্যাডভাইস করেন যে যত তাড়াতাড়ি পারুন যে বিয়ে থা করে নিন এবং সন্তান নিয়ে নিন, কারণ যে কোনো সময় যদি এই অভুলগ্রাম শুরু হয়ে যায়, অর্থাৎ সরি অলিগো অভুলেশন যদি কমে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। অতএব এই সকল চিন্তা ভাবনা করে আমাদের কিন্তু অনেকখানি পথ এগোতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে। এবার দেখে নিব, আমি যেটা আগে প্রথমেই বলে দিচ্ছি, আরো আমি ডিটেলসে যখন যাব তার চেয়ে আমি একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে আমাদের কি ধরনের ফাইন্ডিংস আমরা করব। একজন ভদ্রমহিলা এসেছেন, তার আপনার চিকিৎসার জন্য। আপনি কি তার চিকিৎসা শুধুমাত্র অনুমান ভিত্তিক করবেন? অনুমান ভিত্তিক করাটা কখনোই কিন্তু সেটা উচিত নয়। আমরা সিমটম সিমিলারিটি দিয়ে আমরা চিকিৎসা করব ঠিকই, কিন্তু রোগটা কি হয়েছে সেটা কিন্তু বর্তমানে আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে আপনার কি বলবো, রোগটা সম্বন্ধে সঠিক তথ্য এবং তত্ত্ব পাওয়ার জন্য। আর একটা জিনিস জানতে হবে, যার চিকিৎসা হচ্ছে তা আপনি তাকে যাতে খুশি করতে পারেন কি হয়েছে না হয়েছে। আর একটা হচ্ছে কি, কখনো যদি আর কোনো একজন ডাক্তারবাবুর সাথে আপনার যদি কনসালটেশনের দরকার হয়, সেখানে কিন্তু আপনার এই পারদর্শিতা দেখাতে হবে যে আপনিও সম্বন্ধে কিছু না কিছু অন্তত জানেন। না হলে রোগটা যদি বেহাত হয়ে যায় বা বিপদের দিকে চলে যায়, তখন তো আপনাকে দায়ী করা হবে না। অতএব এইখানে আমরা করি কি, আমরা কতগুলো নির্দিষ্ট টেস্ট করাতে দিই। তার ভিতরে কি থাকবে, যে আমরা করতে দেখি লিপিড প্রোফাইল টেস্ট আমরা প্রথমে করতে দিই। তার সাথে থাকবে এলডিএল, এইচডিএল এবং কোলেস্টেরল। অর্থাৎ এই এলডিএল, এইচডিএল, কোলেস্টেরল এবং আনুষঙ্গিক আরো দু একটার উপরই তো দাঁড়িয়ে থেকে আমাদের লিপিড প্রোফাইলের ব্যাপারটা। তাহলে আমরা লিপিড প্রোফাইল করতে দিচ্ছি। খুব সহজ এবং সব থেকে বেশি যে টেস্টটা করতে দেয় সেটা হচ্ছে ইউএসজি, অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি করলে আমরা কিন্তু পিসিওডি অথবা পিসিওএস এর ব্যাপারটা জানতে পারি। কিন্তু তার চেয়ে আরো বেশি নির্ভরযোগ্য টেস্ট হচ্ছে, সেটা হচ্ছে টিভিএস, অর্থাৎ ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি। এটাতে হয় কি, আহ, আরো নিখুঁতভাবে থ্রু ভ্যাজাইনা, হ্যাঁ, যে প্রোবটাকে ইউজ করা হয়, সেটা ওই ক্যামেরাটাকে, তাতে হয় কি ইনার অর্গানগুলো আরো সুন্দর স্পষ্টভাবে কিন্তু তার ছবিগুলো তুলে নিয়ে আসতে পারে। অতএব আমাদের এইরকম জায়গায় আলট্রাসোনোগ্রাফির চেয়ে অনেক বেশি যুক্তিপূর্ণ এবং সমর্থনযোগ্য রেডিওলজিক্যাল টেস্ট হচ্ছে, সেটা হচ্ছে টিভিএস অথবা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি। সেই সঙ্গে কিন্তু আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে কালার ডপলার টেস্ট করা হয়। ওইখানের কালার ডপলার টেস্ট করা হয়। তাতে হয় কি, যে ওইখানের কালারটার উপরে ডিপেন্ড করে যে ওইখানে চকলেট সিস্ট কি অন্য কোনো ফলিকুলার সিস্ট কি অন্য প্রকারের হেমারেজ আছে কিনা। এই একটা দুর্ধর্ষ পরিস্থিতিকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই কালার ডপলার টেস্টের কিন্তু একটা আছে। এইবার ব্যাপার হচ্ছে, এই প্রত্যেকটা টেস্টই কিন্তু 100% জন্য কিন্তু ঠিক নয়। একটা অনুমান সিদ্ধ জায়গা, অনুমান করে আপনাকে একটা জায়গায় পৌঁছে দিতে পারবে, কিন্তু কখনোই কিন্তু আপনি বায়োপসি ছাড়া কনফার্ম হতে পারবেন না যে ইট ইজ এ কেস অফ কি বলবো, ম্যালিগন্যান্ট অর নট। অতএব এইখানে কেন দরকার হচ্ছে দেখুন, সেটা আমি একটু পরেই বলবো, যে পিসিওডি এবং পিসিওএস এর মধ্যে একটা পার্থক্য রয়ে গেছে, এবং সেইখানে আমাদের জানা দরকার, যে ওই বায়োপসিটা করে জানা দরকার যে কেসটা কতখানি খতরনাক বা কতখানি একটা জটিল বা ম্যালিগন্যান্সির দিকে যাচ্ছে অথবা কিনা। আরেকটা টেস্টের কথা আমরা সেটা বলি, সেটা হচ্ছে ব্লাডের সিইএ। আর একটা টেস্ট করা হয় CA-125, হ্যাঁ, ওভারির জন্য CA-125 করা হয়। আর একটা জিন যেহেতু আমাদের এই কেসের জন্য দায়ী, সেটাকে হচ্ছে BRCA1। এবার মজা হচ্ছে, BRCA1 কিন্তু ম্যাক্সিমাম সময়ই আমাদের ব্রেস্টের ক্যান্সার, অর্থাৎ ফ্যামিলিতে এই ধরনের রোগের সম্ভাবনা কতখানি সেইটা জানার জন্য কিন্তু আমাদের BRCA1 অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ওই টেস্টটা কিন্তু কনফার্মেটিভ নয়, সে জানিয়ে দিচ্ছে কোনো একটা জায়গায় আপনার এই ক্যান্সারাস এজেন্ট আছে। সেইখান থেকে কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে সেটা কোথায় আছে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সেটা বেশি হয়, কিন্তু জেনে রাখুন যে 125C অর্থাৎ C-125, যেরকম আমরা ইউটেরাইন, সরি আমি ভুল বলছি, ওভারিয়ান পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে যেরকম ডায়াগনস্টিক পয়েন্ট, সেই সঙ্গে কিন্তু বায়োপসিটা দরকার হচ্ছে। কারণ নিশ্চিতভাবে আমরা যতক্ষণ না উপনীত হতে পারবো, আমরা কিন্তু কখনোই সেই জায়গাটাকে আমরা চিকিৎসার জন্য
কি বলবো একটা ধন্দে থেকে যেতে পারবো। অতএব আমাদের এইরকম জায়গাগুলোতে কিন্তু আর কতগুলি ডিস্টিংগুইশ পয়েন্ট আমাদের দরকার। যেমন মনে করুন, খুব কম বয়সী মহিলাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু বয়স যদি 50 থেকে পেরিয়ে গিয়ে 70-এর মধ্যে হয়, কিন্তু একটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। যে ফ্যামিলিতে ক্যান্সার নেই সেই মহিলাদের যেরকম সম্ভাবনা কম, কিন্তু যে ফ্যামিলিতে ক্যান্সার আছে তাদের কিন্তু এই ধরনের একটা হবার সম্ভাবনা বেশি থাকে। পিসিওডি এবং পিসিওএস এর ক্ষেত্রে আমরা তাহলে আর কি কি লক্ষণ পেতে পারি? খুব ছোট ছোট ভাবে যদি আমরা লক্ষণগুলো চিন্তা করি, তাহলে আমরা কি পাবো? না, পেন ডিউরিং ইন্টারকোর্স, অর্থাৎ সহবাসের সময় হালকা বা মৃদু ধরনের একটা ব্যথা। আর কি পাবো? অ্যাবডোমিনাল ফুলনেস, সব সময় পেটটা যেন তার ভারী হয়ে আছে এরকম একটা বোধ। আর কি পাবো? নশিয়া অ্যান্ড ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব এবং বমি। আনইউজুয়াল ব্লিডিং, যখন তখন পারভেজাইনা তার ব্লিডিং হতে পারে। ওয়েট গেইন, এটা তো খুব সহজসাধ্য ব্যাপার, বারবার বলেছি আবার বলছি, ওয়েট গেইনটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার ইন কেস অফ পিসিওডি। আরেকটা হচ্ছে কি, ইনএবিলিটি টু এমটি দ্য ব্লাডার কমপ্লিটলি, মানে কোনো অবস্থাতেই সে পেচ্ছাপ করে সম্পূর্ণভাবে সেই পেচ্ছাপটাকে সে ক্লিয়ার করতে পারবে না। আর একটা কি ব্যাপার থাকবে? পেইন ইন ব্রেস্ট, অর্থাৎ তার স্তনের মধ্যে একটা যন্ত্রণা বা ব্যথার মতো ব্যাপার থেকে যাবে। তাহলে দেখা যাচ্ছে কি, এই সকল চিকিৎসার সব থেকে আগে যে জিনিসটা দরকার হবে, টু রিডিউস দ্য ওবেসিটি। আপনাকে আপনার পেশেন্টের ওবেসিটি অর্থাৎ স্থূলকায়ত্ব যেভাবে হোক, ডায়েট করে হোক, মেডিসিন দিয়ে হোক, তাকে এক্সারসাইজ করিয়ে হোক, বা মানসিক ভাবে থেকে কাউন্সিলিং করিয়ে হোক, আপনাকে কিন্তু সব থেকে প্রথম উচিত হচ্ছে তার ওই ওয়েটটাকে কমানো। পরে কি করতে হবে? না, পিসিওডির জন্য বেশ কিছু খাবারের নিষেধ বা প্রতিবন্ধকতা আপনার ভিতরে আনতে হবে। কি কি তাহলে খাওয়া চলবে না? দেখুন, তাহলে ওয়েট গেইন করেছে এরকম কোনো জিনিস খাওয়া চলবে না। তার মধ্যে থাকবে নিয়মিত ভাবে স্পাইসি ফুড, জাঙ্ক ফুড, সুগার, চকলেট, কোকা কোলা, মাংস, বা যারা নিয়মিত রাত্রেবেলা খাওয়ার পর মিষ্টি খান, তাদের কিন্তু এই প্রবণতা অতি অবশ্যই কিন্তু ত্যাগ করাতে হবে। কারণ প্রত্যেকদিন রাত্রেবেলা একটা মিষ্টি খাওয়া যে পরিমাণে ক্যালোরি তো সৃষ্টি করে, আর সেটাকে যখন আমরা ওয়েস্ট করি না, আমরা নষ্ট করতে পারি না, অথবা একটা কথা বলতে পারি যে ভাজা জাতীয় মিষ্টি যদি রাত্রেবেলা খাওয়া হয় তাহলে কিন্তু এই ওয়েট গেনের একটা মারাত্মক জায়গায় পৌঁছে যায়। অথবা আমাদেরকে সেই ব্যাপারে কিন্তু ওয়াকিবহাল হতে হবে। আর একটা দেখবেন, মহিলারা এদিকে ডায়েট করছে, আবার ঠিক যখন সুযোগ পাচ্ছে বিয়ে বাড়িতে বা কোথায় গিয়ে হয়তো পরপর অনেকগুলো হয়তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল, অথবা যেটাকে বলা হচ্ছে আইসক্রিম। এই যে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস বা সামান্য একটুখানি মিষ্টি যখন যুগপৎ ভাবে একসাথে যখন কারো শরীরে ঢোকে, তখন কিন্তু হাই ক্যালোরি সৃষ্টি করে কিন্তু এই ধরনের এই সিস্ট গুলোকে কিন্তু আহ বাড়িয়ে দেয়। অতএব এইগুলোর সাথে সাথে ফ্যাট এবং প্রসেসিং ফুড যাতে সেই মহিলা প্রচন্ড পরিমাণে কম গ্রহণ করে, সেই ব্যাপারে কিন্তু তাকে সচেতন হতে হবে। এইবার ঘটনা হয় কি, যে আমরা তো ইউএসজি করতে দিলাম, আমরা তাহলে এখানে কি পাবো? আমরা কিন্তু ইউএসজি করার পর বা ওই ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করার পর আমরা অনেক ধরনের সিস্টের কিন্তু একটা উল্লেখ পাই। তার ভিতরে কিন্তু আমাদের জানতে হবে কোন সিস্টটা কি রকম। তো সেগুলো পড়লেই হবে, হয়তো আমার পক্ষে প্রত্যেকটা তো বলা সম্ভব হবে না কোনটা কিরকম, তাহলে তো ক্লাস প্রচুর বাড়তে থাকবে। যদি কখনো সম্ভব হয় সেটা নিয়ে আলোচনা করে যেতেই পারে। তবে জেনারেলি আমরা দেখি কি, বাইল্যাটারাল, দুদিকেই, ডান দিকে হতে পারে, বাঁ দিকে হতে পারে, তার সিস্ট হতে পারে, অথবা যে কোনো একদিকেও হতে পারে। কোন দিকে হবে সেটা কিন্তু কেউ জানে না, দুদিকে হতে পারে অথবা একদিকে হতে পারে। দেখুন পরিষ্কার লেখা থাকে বাইলেটারাল টিনি সিস্ট, লেখা থেকে স্মল সিস্ট, লেখা থেকে চকলেট সিস্ট, লেখা থেকে কর্পাস লুটিয়াম সিস্ট বা ফলিকুলার সিস্ট বা ফাংশনাল সিস্ট, ডার্ময়েড স্টেট বা এন্ডোমেট্রিয়াল সিস্ট। অর্থাৎ ওই সিস্টটা কি নেচারের সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু উল্লেখ থাকে। আমাদের হোমিওপ্যাথিতে ওই নেচারের উপরে কতটা হচ্ছে যায় না, কিন্তু নেচারের উপর ডিপেন্ড করছে যে ওটা কিরকম জায়গায় আছে এবং কতটা সারবে, এটা তো আমরা জানতে পারি। অতএব আমাদের সেই জায়গাটার সঙ্গে কিন্তু একটু ওয়াকেবল হতে হবে। সেই সিস্ট স্মল হতে পারে, ছোট হতে পারে, সেই সিস্ট বড় হতে পারে। অত সবকিছু নিয়েই কিন্তু এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের যে খেলা যেটা আমি বলেছিলাম, সেই জায়গাটা কিন্তু আমাদের জানতে হবে। এইবার কথা হলো, যেটা কেন হয়, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে সিস্টটা কেন হলো, প্রথমে কিন্তু বলেছিলাম ক্লাস শুরুর প্রথমেই যে প্রথম কারণ হচ্ছে টিল নাও ইট ইজ আননোন, এখনো পর্যন্ত জানা যায়নি।
নম্বর কারণে হচ্ছে ইডিওপ্যাথিক, যেটার কারণ আজ পর্যন্ত জানা যায়নি। দুটো যদি একটা সিমিলার কথা, ইডিওপ্যাথিকটা হচ্ছে মেডিকেল টার্ম আর ইট ইজ আননোন যদি আমরা বলি সেটা হচ্ছে লেমেন টার্ম। অতএব দুটোকে কিন্তু প্রাধান্য বলতে হয় যে আজ পর্যন্ত সঠিক কারণ কিন্তু জানা যায়নি। তারপরে বলা হচ্ছে জেনেটিক বা ফুড হ্যাবিট এক্সেট্রা এক্সেট্রা। এবার কেন হয়? এইবার দেখা যাচ্ছে যে এর একমাত্র হওয়ার কারণ হচ্ছে যে এক্সেসিভ ইনসুলিন প্রোডাক্ট কেউ যদি গ্রহণ করে তার ভিতরে কিন্তু এটা হবার একটা সম্ভাবনা থাকে। পরেরটা কি বলতে পারি, যে ওই যে বলেছিলাম টেস্টোস্টেরন একটা হরমোন মহিলাদের ক্ষেত্রে যদি বেড়ে যায়, অতএব অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোনের যদি আধিক্য ঘটে তাহলে কিন্তু এই ধরনের পিসিওডি বা পিসিওএস হবার একটা সম্ভাবনা থাকে। আর কার হবে? যাদের লো গ্রেড ইনফ্লামেশন হয় তাদের কিন্তু এই ধরনের এই অ্যান্ড্রোজেন লেভেলটা বেড়ে যায়। এখানে কিন্তু একটা খেয়াল রাখতে হবে, ভয়ঙ্কর ব্যাপার এইখানে কিন্তু, বাট আমরা ডেপথে আস্তে আস্তে ঢুকবো যে কি কি রোগের জন্য কি কি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এই সকল ক্ষেত্রে কিন্তু একটা হার্ট প্রবলেম দেখা দেবার একটা বিপুল সম্ভাবনা থাকে, কার্ডিয়াক প্রবলেম দেখা দেবার একটা বিপুল সম্ভাবনা থাকে। আর একটা কথা বলেছিলাম যে টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে, আরেকটা কথা বলে দিচ্ছি, ব্লাড গ্রুপের যারা মহিলারা তাদের কিন্তু এই ধরনের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। তাহলে দেখা যাচ্ছে যাদের পিসিওডি বা পিসিওএস আছে তারা কিন্তু যে কোনো সময় ওই বংশগত সমস্যার জন্য নিজেরাও কি বলবো ডায়াবেটিসে ভুগতে পারেন, নিজেরাও কিন্তু কার্ডিয়াক ফেলিউরের দিকে এগিয়ে যেতে পারেন, এবং হার্টের সম্ভাবনা তো একটা বিশালভাবে রয়েই গেছে। কারণ হেরিডিটারি ডিজিজটাকে কিন্তু আমরা কোনোভাবেই এগিয়ে যেতে পারছি না। দেখুন এখানে কতগুলো খুব রেয়ার বর্তমানে করা হচ্ছে, আমি দেখেছি, সেটা হচ্ছে কি ব্লাডের জেনেটিক স্টাডি করা হয়। জেনেটিক স্টাডি অথবা কি বলবো ওটাকে, জেনাম অ্যানালাইসিস টেস্ট কিছু আছে যেগুলো করলে বলে দেওয়া যায় যে কোন ধরনের জিন ও বই নিয়ে বেড়াচ্ছে, এবং মায়ের সাথে সেই মেয়েটির ওই রোগের সম্ভাবনা কতখানি, বা ফ্যামিলিতে ওই জিনটা কতখানি কি বলবো একটা সময় প্রকাশিত হতে পারে। এই জায়গাটা কিন্তু আজকের এই জেনেটিক স্টাডির মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দরকার কিন্তু সেটা সেটা করিয়ে নিতে হতে পারে, কারণ তাতে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে রোগটার ভয়াবহতা কতখানি। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে কেন হয়, সেই সঙ্গে আরো কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্সের জন্য কিন্তু এটা হয়ে থাকে। এখানে একটা মজার ব্যাপার আছে, হরমোনাল ডিসব্যালেন্স আবার কোথাও কোথাও আমরা পাচ্ছি যে মেটাবলিক ডিসঅর্ডার কোথাও হরমোনটা বেড়ে থাকে, এবং যাদের হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটা ভয়ঙ্কর একটা জায়গায় গিয়ে পৌঁছে যেতে পারে। এইখানে করা হয় কি, যাদের হার্ট ডিজিজের সম্ভাবনা আছে আমরা সিপিকে বলে একটা টেস্ট আছে, ক্রিয়েটিনিন ফসফো ক্যানিসা বলে একটা টেস্ট আছে, সেইখানে লেভেলটা দেখে বুঝতে পারি যে ওই মহিলার হার্ট ডিজিজের দিকে এগোচ্ছে কি এগোচ্ছে না, এই জিনিসটা কিন্তু আমরা জেনে নিতে পারি। অতএব আমাদেরকে কিন্তু এইভাবেই এগোতে হবে। এইবার দেখবো কি না, এই পিসিওডির ফলে মহিলারা কি কি ধরনের সমস্যা পড়তে পারেন। অর্থাৎ যখন তার বেশ কিছুদিন হয়ে গেছে আপনার কাছে চিকিৎসা এসেছিলেন, পারছে না, হ্যাঁ, আমরা জেনে নিতে চাইবো যে আমাদের জেনে নেওয়া উচিত যে এই সকল ক্ষেত্রে তার আর কি কি ধরনের সমস্যা হবে। তার ভিতরে কি আছে না, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, যেটা যে কোনো মহিলাদের যে কোনো সমস্যা হতে পারে। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং অর্থাৎ যখন তখন তার একটা রজস্রাব হবার একটা প্রবণতা। ইনফার্টিলিটির কথা তো আমরা সবাই জানি, আমাদের ইনফার্টিলিটির এক অন্যতম কারণ হচ্ছে আমাদের পিসিওডি বা পিসিওএস। আর একটা জিনিস হচ্ছে কি হাইপারটেনশন, অর্থাৎ অত্যধিক রক্তচাপ। আরেকটা হচ্ছে কি না, প্রিম্যাচিউর লেবার, অর্থাৎ কেউ যদি পিসিওডি সত্ত্বেও যদি কখনো প্রেগন্যান্সি রান করেও থাকেন, তার কিন্তু সে পুরো গ্যাস্টেশন পিরিয়ডটা কিন্তু পুরো কমপ্লিট করতে পারে না, অর্থাৎ সময়ের অনেক আগেই তার কিন্তু অ্যাবর্শন ঘটে যাবার একটা প্রবল সম্ভাবনা থাকে। আর একটা থাকে কি মেটাবলিক সিনড্রোম, তার ভিতরে থাকবে আমাদের হার্ট ডিজিজ থাকবে, ডায়াবেটিক্স থাকবে, স্ট্রোক হবার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থেকে যায়, এবং হাই ব্লাড প্রেশার তো ব্যাপার একটা আছেই।
প্রথমেই বলেছিলাম ডিপ্রেশন, যেহেতু তার গালে চুল দাড়ির মতো জন্মে গেছে, মহিলার ভিতরে একটা অসম্ভব ধরনের ডিপ্রেশন কাজ করে, কারণ ওই আনওয়ান্টেড হেয়ারের জন্য, তখন তারা কিন্তু অনেক সময় আত্মহত্যা প্রবণ হয়ে থাকে। আর সামান্য মোটাসোটা হওয়ার জন্য তাদের ভিতরে একটা স্লিপ ডিস্টারবেন্সেস, তাদের ঘুমোতে গেলে নাক ডাকা, ঘুমোতে গেলে তাদের কষ্ট হওয়া, ঘুমিয়ে যেন সে শান্তি পাচ্ছে না, ডিউ টু কেন, ওভারওয়েট। তার সাথে তার পেটটা হয় কি, ওই ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ, তরমুজের মতো পেটটা বড় হয়ে যায়, বা ওটাকে অনেক সময় ব্যালি পেট বলা হয়, অর্থাৎ একটা ওই কি বলবো, ছোট কলসির মতো এরকম একটা জায়গা কিন্তু আমরা এই ধরনের সিমটম গুলো দেখলে বুঝতে পারবো যে ভদ্রমহিলা পিসিওডি তে ভুগছে অথবা কি ভুগছে না। যদিও এখন আমরা টেস্ট করে দেখে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু সাইন এন্ড সিমটমের কথা আমাদের ভাবতেই হবে। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ারের ক্যান্সারের সাথে কিন্তু এটা প্রবল ভুল হবার একটা সম্ভাবনা থাকে। আগের দিনই বোধহয় একটা বলেছিলাম যে ব্যথাটা ওভারিয়ান ডিসম্যানোরিয়াতে মনে হয় আমি বলেছিলাম যে ওভারিয়ান সিস্টের পেনের জন্য ডিসম্যানোরিয়া নাকি ইউটেরাসের কোনো একটা অসুবিধার জন্য ডিসম্যানোরিয়া, এটা নিয়ে যেমন কন্ট্রাডিকশন আছে, এইখানে কিন্তু ওই একই ব্যাপার। এন্ডোমেট্রিয়াল লেয়ারের ক্যান্সারের জন্য যে পরিস্থিতির কথা আমি বলতেই চাচ্ছি, এখানে কিন্তু ওই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অর্থাৎ ডিডি করে কিন্তু আমাদের জানতে হবে যে প্রকৃত পরিস্থিতিটা কি। অতএব যেহেতু আমাদের ক্যান্সার মার্কার টেস্ট প্রচুর এখন আছে, তার সাথে যখন বায়োপসি, যখন কনফার্মেশন ডায়াগনোসিস, তখন আমরা ভুল পথে না হেঁটে রোগটাকে নিশ্চিতভাবে জেনে তবেই কিন্তু আমরা আমাদের চিকিৎসার কথা ভাববো। আর একটা হচ্ছে স্পন্টেনিয়াস মিসক্যারেজ, অর্থাৎ ঘন ঘন যাদের ভিতরে এই মিসক্যারেজ হবার সম্ভাবনা হয়ে থাকে, একে হচ্ছে কি প্রেগনেন্সি তো আসছে না, আর যদিও বা প্রেগনেন্সি এলো, এই মিসক্যারেজের প্রবণতার জন্য তার পক্ষে কিন্তু মা হওয়াটা সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে সব থেকে বড় ডিফিকাল্টিস হচ্ছে ইন কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা এই ধরনের ডিজিজের ক্ষেত্রে। এটা যদি শুধু অ্যামেনোরিয়া হতো, তাহলে কিন্তু মহিলারা এত বোধহয় চিন্তা করতেন, ও তো ঠিক আছে, আছে আছে, একটা স্যাক হচ্ছে, একটা জল জমে গেছে, এরকম বলে। কিন্তু সেখানে যদি পরিস্থিতিটা খুব ভয়াবহ হয়, জটিল আকার ধারণ করে, তখন কিন্তু আমাদের নিশ্চয়ই এবার ভাবতেই হবে। এবার দেখুন, ডিফারেন্স বিটুইন পিসিওডি এবং পিসিওএস, আমাদেরকে পিসিওডি এবং পিসিওএস এর মধ্যে পার্থক্যটা জানতে হবে। আরেকবার বলে দিচ্ছি, পিসিওডি মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই পিসিওডিটাকে কিন্তু বড় বড় বই বলছে না এটা কোনো রোগ নয়, এটা একটা জাস্ট একটা চেঞ্জ, একটা গ্রোথ, হ্যাঁ ওটা কিছু ব্যাপার না। কিন্তু পিসিওএস কে কিন্তু বলছে ওটা একটা ইলনেস, ওইখানে কিন্তু মানুষ অসুস্থতায় ভোগে। অতএব আমাদের ওই হোমিওপ্যাথির ইলনেস সিক নিয়ে মাথা ঘামাবেন না, এইখানে ইলনেস সিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ পিসিওডিটাতে কিন্তু অতটা ভয়াবহ নয় যতটা নাকি ভয়াবহ হচ্ছে পিসিওএস। পিসিওডি হচ্ছে একদম টু মাচ কমন, যে কোনো মহিলার যে কোনো সময় পিসিওডি হতে পারে, খুব কমন জিনিস। কিন্তু বিশাল সিরিয়াস জিনিস ইন কেস অফ পিসিওএস, প্রায় 2.5% ওমেন কিন্তু এই সমস্যাটাকে জিয়ে রেখে একটা মৃত্যু দিকে কিন্তু তারা এগিয়ে যান। তো আমরা কি দেখতে পাচ্ছি যে ওভারি আমাদের কি কাজ করে, এগ তৈরি করে। পিসিওডির ক্ষেত্রে হচ্ছে কি, ওভারি প্রচন্ড পরিমাণে ইম্যাচিওর এগ তৈরি করছে, কিন্তু সেটা কোনোভাবে ফার্টাইলের উপযুক্ত নয়, যার জন্য কি হচ্ছে, যার জন্য সে কোনোভাবে কনসিভ করতে পারছে না। তাহলে কিছু ইম্যাচিওর এগ তৈরি হলো, সে কিন্তু কনসিভ করতে পারছে না, সেই জন্য তার কিন্তু সন্তান হচ্ছে না। এটা কেন হচ্ছে? ডিউ টু পুওর লাইফস্টাইল। তাদের জীবিকা নির্বাহের ধারাটা বা আভিজাত্যটা এত দারিদ্রতার সাথে যে একটা ওভাম পর্যন্ত সঠিকভাবে জন্মাতে পারছে না। আর একটা কি, ওবেসিটি, একটু স্থূলকায়ত্ত। এই ওবেসিটির কর্তাটা বারবার ফিরে ফিরে আসবে, কারণ এই ওবেসিটির সাথে এই পিসিওডির একটা নিগুড় সম্পর্ক রয়ে গেছে। পরেরটা কি না, স্ট্রেস, প্রচন্ড পরিমাণে যাদের মানসিক চাপ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পিসিওডি হয়। আর একটা কি হয়, হরমোনাল ইমব্যালেন্স, এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু এই পিসিওডি হয়। হোয়ারাজ পিসিওএস আমরা কি বলছি, পিসিওএস হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার, এবং ওভারির যে ওভাম সিক্রেশন কমপ্লিটলি স্টপ হয়ে যায়। এতে যদিও পিসিওডিতে দু চারটে বলা ভুল হবে, প্রতি মাসে মাসে একটা করে অল্টারনেট ওকে যদিও একটা সিক্রেশন হচ্ছিল, সেটা ইম্যাচুরি হোক, কিন্তু এখানে ক্ষেত্রে পিসিওএস এর ক্ষেত্রে কিন্তু যেটা একটা ইলনেস বলে এলোপ্যাথি শাস্ত্রে বলছে, সেখানে কিন্তু একদম স্টপড হয়ে যাচ্ছে এই অভুলেশন, কোনো প্রাকৃতিক কিন্তু অভুলেশন হতে পারছে না।
পিসিওডিতে কিন্তু কখনো এই ফার্টিলিটিতে কিন্তু ডিস্টার্ব করে না। ঘটনাচক্রে ফার্টিলাইজড হতেও পারে, কিন্তু পিসিওএস এ কিন্তু কখনোই আপনি জেনে রাখবেন যে সেখানে কনসিপ্ট করা কখনোই কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। পিসিওডি কে সেই জন্যই অতটা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই, কারণ পিসিওডি থাকলেও কিন্তু সে ফার্টিলাইজড হতে পারে, কিন্তু পিসিওএস এর কিন্তু কখনো কিন্তু হবে না। তার একমাত্র কারণ হচ্ছে এটা সিরিয়াস এই জন্যই যে এর সাথে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের সম্পর্ক এবং এইচবিপি অর্থাৎ হাই ব্লাড প্রেসারের সম্পর্ক, এবং তার সাথে পরিস্থিতি যদি আনট্রিটেড অবস্থায় থাকে, যেহেতু সুগারের ব্যাপার থেকে গেছে, সেখানে কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার একটা সম্ভব এবং একটা ব্যাপার থেকেই যায়। সেই জন্য বলছি পিসিওডি চেয়ে পিসিওএস কিন্তু অনেকখানি খতরনাক বা অনেকখানি সিরিয়াস, বা তার ট্রিটমেন্ট কিন্তু আপনি ফেলে রাখতে পারেন না। পিসিওডি ট্রিটমেন্ট না করলেও কোনো চিন্তা নেই, কিন্তু পিসিওএস এর কিন্তু আপনি কখনোই চুপচাপ ভাবে থাকতে পারবেন না। কিন্তু আরেকটা জিনিস আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে যেটা আমি বললাম, একটা হচ্ছে ইমব্যালেন্স অফ দ্য হরমোন পিসিওডির ক্ষেত্রে, আর এখানে হচ্ছে কি যে এন্ডোক্রাইন সিস্টেমটার একটা প্রচন্ড পরিমাণে গোলযোগ, ডিসঅর্ডার অফ দ্য এন্ডোক্রাইন সিস্টেমকে আমরা পিসিওএস এর মধ্যে ধরেছি, যার জন্য কিন্তু আজকে এই ঘটনাটা ঘটছে। আর একটা জিনিস খেয়াল রাখুন, একটু চিন্তা করলে আপনারা পেয়ে যাবেন যে পিসিওডি চেয়ে পিসিওএস কেন আজকে ভয়ঙ্কর জায়গা। কারণ যে এটা হচ্ছে জেনেটিক রোল, এই পিসি ব্যাপারটা একটা জেনেটিক জিন এটাকে কন্ট্রোল করে, তাহলে বংশ পরম্পরা কিন্তু সেটা যায়। অর্থাৎ বংশ পরম্পরা যে রোগটা যায় সেটা কিন্তু চিরদিনই ভয়ঙ্কর। শুধু অ্যাকিউট কেসের মানে হোমিওপ্যাথি চিন্তা ভাবনাটাকে নেবেন না, এখানে মডার্ন সায়েন্সের চিন্তা ভাবনাটাকে নিয়ে হিসাব করে দেখুন। যে রোগগুলো জন্মগত নয়, যে রোগগুলো বংশগত পরম্পরা চলে আসে, সেটা কিন্তু অনেক বেশি খতরনাক হয়। সেই সাথে সাথে হচ্ছে কি হাই লেভেল অফ অ্যান্ড্রোজেন হরমোন, এই যে টেস্টোস্টেরন হরমোনের একটা অত্যধিক আধিক্যতা, এইটাই কিন্তু ওই মহিলার সমস্ত জীবন যাত্রা সবকিছুতে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। আরেকটা ব্যাপার হয়ে গেছে কি, যে এর সাথে সাথে যেহেতু টেস্টোস্টেরন হরমোনের আধিক্য, তাই ব্রেস্টের ডেভেলপমেন্টটা কিন্তু সেই সকল মহিলাদের ঠিক ঠিক মতো হয় না। তাদের এই পুরুষদের মতো আনডেভেলপড ব্রেস্ট থাকে এবং তারা একটা হীনমন্যতায় আস্তে আস্তে ভুগতে থাকে। এই এর ফলে হয় কি, তারা অস্বাভাবিকভাবে একটা মানসিক রোগগ্রস্ত হয়ে নিজেকে জর্জরিত করতে করতে একটা জড়বৎ বা মৃতবৎ বা মানসিকভাবে আসে, নিজেকে আর মহিলা বলে তখন আসে দাবি করতে পারে না। কারণ এলোপ্যাথি শাস্ত্র মতো বলেছে পিসিওএস ইজ অ্যান ইলনেস, একটা অসুস্থতা, যেটা কিন্তু ইনকিউরেবল বলে তারা দাবি করছে। তবে আমাদের হোমিওপ্যাথির বোধহয় সৌভাগ্য যে আমরা এই জায়গা থেকে অনেকখানি এই পিসিওডি এবং পিসিওএস এর সমস্যা যতই যেভাবে থাক না কেন, আমরা তাকে কিন্তু অনেকখানি রিকভার করার মতো একটা জায়গায় নিয়ে যেতে পারি। কারণ সেটা হচ্ছে হ্যানিম্যানের অবদান বা আমাদের হোমিওপ্যাথির অবদান। এইবার একটু আগে বলেছিলাম যে চকোলেট সিস, ওখানে হয় কি এক ধরনের হেমারেজ তৈরি হয়। হেমারেজ হওয়ার পরে যে আপনি যদি কালার ডপলার টেস্ট করাতে পারেন ওখানকে, তাহলে দেখতে পারবেন যে ব্রাউন কালারের বা অনেকটা রেডিশ কালারের চকলেট যেরকম দেখতে হয় কালচে রঙের, সেরকম একটা আবরণ পড়ে। কারণ ওখান থেকে নিশ্চিত হওয়া উজিং হওয়া এটা কখনো বেরিয়ে আসতে পারে না। সেখানে কিন্তু ব্যথা হয়, সেই ব্যথাটা রেডিয়েট করে পেলভিক টু ওয়ান সাইড টু অ্যানাদার সাইড। হ্যাঁ, কখনো কখনো সিভিয়ার যন্ত্রণা তৈরি হয়। একটু আগে বলেছিলাম যে যদি ইন্টারকোর্সের সময় তাদের ক্ষেত্রে ব্যথা দেখা দিতে পারে, এরকম কতগুলো কিন্তু ব্যাপার থাকে। এবার প্রশ্ন হলো যে এই ওভারির এই সিস্ট গুলো কত দ্রুত বাড়ে? সত্যি কি দ্রুত বাড়ে? হ্যাঁ, ওটা একটা রেশিও আছে। দেখা যাচ্ছে পার ইয়ার 1.5 mm, পার ইয়ার মানে প্রতি বছর 1.5 mm, অর্থাৎ 1.8 মিলিমিটার এই রেশিওতে তার একটা বাড়ার সম্ভাবনা থাকে। যদি সেই রেশিওটা এক্সেস কখনো বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে এখানে কিন্তু একটা ম্যালিগন্যান্সির ব্যাপার আছে। একটা ওভারিয়ান সিস্ট সারাতে কতক্ষণ সময় লাগবে আমরা কিন্তু কেউ জানি না। দেখা গেছে আপনি হয়তো একটা রুগী আজ থেকে 1 বছর আগে করিয়েছিল, আপনার কাছে 1 বছর পরেই হয়তো প্রথম এসেছে। আপনি যদি তাকে আরেকবার দরকার হলে ইউএসজি করিয়ে দেখিয়ে নিন,
বা টিভিএস করে দেখে নিন যে তার পরিস্থিতিটা আগের চেয়ে কতটা নাজুক কিনা বা কতটা ভয়াবহ। যদি দেখেন যে হিসেব করে যে ওইভাবে র্যাপিড গ্রোথ হচ্ছে, যেটা হচ্ছে 1 বছরের মধ্যে যতটা বাড়া উচিত ছিল তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে, তো আপনাকে কিন্তু খুব সংযতার সাথে চিন্তা ভাবনা করে কিন্তু এগোতে হবে। কারণ নাহলে কিন্তু আপনি মুশকিলে পড়ে যেতে পারবেন। কারণ সেটা যদি কোনো প্রকার ক্যান্সারাস জায়গায় পৌঁছে যায়, তাহলে কিন্তু তার দায় হয়তো আমাদের হোমিওপ্যাথি সমাজকে নিতে হবে। কারণ বলবে যে ওই ওই তো হোমিওপ্যাথি করার জন্য আজকে এই অবস্থায় গিয়ে পৌঁছে গেছে। তবে আমরা যেহেতু আজকে মডার্ন সায়েন্সের এতখানি অবদান, আমাদের বারবার কিন্তু সেই জায়গাটাকে নেবার চেষ্টা করব। আর একটা কি প্রশ্ন থেকে যায়, আচ্ছা ওভারিয়ান সিস্ট তো আছে, তো আমরা কি প্রেগনেন্ট হতে পারবো? এটা খুব লাখ টাকার প্রশ্ন। কারণ কোথাও নিশ্চিতভাবে আপনি দুটো প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবেন না, 50-50 জায়গা দাঁড়িয়ে আছে। হুম। ওভারিয়ান সিস্ট হয়েছে যেহেতু অভুলেশন সেখানে হয়, একটা যদি হেলদি বেরিয়ে যায় ওভাম, তাহলে কিন্তু যদি জাইগোট ফর্ম হবার যদি একটা উপযুক্ত পরিবেশ পায়, নিশ্চিতভাবে সেখানে ফার্টিলাইজেশন আসবে। আর যদি কখনো সেটা না আসতে পারে, তার এনভায়রনমেন্ট, তার পরিস্থিতি, তার ঘটনাচক্র বা পুরুষ মানুষের স্পার্মের মর্টালিটি রেট এক্সেট্রা এক্সেট্রা সবকিছু নিয়ে যদি দৈব দুর্বিপাকে যদি সেটাকে গুটি লাগাতে না পারেন, তাহলে কিন্তু কখনো সেটা প্রেগনেন্সি আসবে না। তাহলে হবে কি হবে না, এটা কিন্তু একদম উপরওয়ালার হাত। অতএব এইখানে কিন্তু ওই যে আননোন বলে রেখে দেওয়া হয়েছে, এই জন্যই বোধহয় আননোন শব্দটা এখানে আমরা ব্যবহার করেছি বা ব্যবহার করে থাকি। যাই হোক, চকলেট সিস্ট সম্বন্ধে কি বলা যেতে পারে যে চকলেট সিস্ট কিন্তু কখনোই কিন্তু ক্যান্সারাস নয়, সবসময় কিন্তু নন ক্যান্সারাস। অতএব চকলেট সিস্ট নিয়ে কখনোই ভাববেন না, যদিও এখানে কিছু ব্যথার একটা ব্যাপার থেকে যায়। অতএব সিস্টেমেটিক যদি আমরা মেডিসিন দিই, তাহলে কিন্তু এই জায়গাটাকে আমরা ওয়াকিবহাল করতে পারবো বলে আমার বিশ্বাস। এতক্ষণ আমি আমার সাধ্য মতো, আমার চিন্তা ভাবনা মতো বা প্র্যাকটিক্যালি আমাদের আহ, এই জায়গায় দাঁড়িয়ে, মানে কলকাতার মতো এই জনবসতিপূর্ণ দাঁড়িয়ে আমি যে ধরনের আহ, উম, রুগী পাই বা চিকিৎসা পাই, সেখান থেকে আমার যে সকল চিন্তা ভাবনাগুলো আমি কালেক্ট করতে পেরেছি সেটা বললাম। এখানে কিন্তু একটা ব্যাপার আছে দেখবেন, প্রভিন্সিয়াল, অর্থাৎ এক একটা জায়গায় এক এক ধরনের মানুষের এক এক ধরনের রোগের প্রবণতা। এটা আমি যদি শুধু কলকাতায় প্র্যাকটিস করতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না। আমি যখন মেদিনীপুরে যাচ্ছি, সেখানকার মহিলাদের এক ধরনের বিশেষ রোগের একটা প্রবণতা। আমি যখন সাউথের দিকে যাচ্ছি, অর্থাৎ সুন্দরবনের জায়গায় যাচ্ছি, সেখানে দেখছি বেশ কিছু ধরনের একটা প্রবণতা। বা যখন হয়তো বহরমপুর বা মনে করুন আমি মুর্শিদাবাদের দীর্ঘদিন ধরে চিকিৎসা করছি, সেখানকার মানুষের একটা রোগের প্রবণতা। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, তাদের খাওয়া দাওয়া স্টাইল, এবং কোন জায়গায় তারা বড় হয়ে উঠছে, কি ধরনের খাদ্য, কি ধরনের জীবিকার উপরে তারা বাঁচছে, এর উপরে কিন্তু এই অনেক ধরনের রোগের নির্ভর করে। শুধু তাই নয়, এই পিসিওডির পদ্ধতিগুলো, বা পদ্ধতি বলবো না, পিসিওডির যে প্রকারভেদগুলো কিন্তু বিভিন্ন ধরনের। আমি কিন্তু খুব খেয়াল করেছি, মাইনিউটলি খেয়াল করেছি, যে যাদের ভিতরে মাংস খাবার প্রবণতা বেশি, যাদের ভিতরে নিরামিষ খাবার প্রবণতা বেশি, যারা কি বলবো খুব স্যানিটারি লাইফ লিড করছেন, শুধু উচ্চ, কি বলবো, উচ্চবিত্ত নয়, হ্যাঁ, তার সাথে তাদের কায়িক পরিশ্রম বিন্দু মাত্র নেই, তাদের এক ধরনের রোগ। যারা প্রচুর পরিমাণে আদিবাসী অঞ্চলে, পুরুলিয়ার অঞ্চলে যখন সেখানে যাচ্ছি, যখন দেখছি, সেখানে সেখানে কিন্তু তাদের এই ধরনের সমস্যাগুলো ব্যাপার নেই। আরেকটা ব্যাপার, যে এই এই যে সমস্যাটা, দেখুন, আগের আমরা পাচ্ছিলাম যে 16, 15, 16 বছরের মহিলাদের। এখন কিন্তু দেখা যাচ্ছে, আজকে হু বলতে বাধ্য হচ্ছে যে অ্যাডোলেন্সের টাইম কিন্তু এগিয়ে এসেছে। অর্থাৎ যৌবনের ব্যাপারটা মহিলাদের অনেকখানি এগিয়ে এসেছে। তারা বুঝুক না বুঝুক, তারা এই যে আজকে খবরের কাগজ, আজকে বিজ্ঞাপন, আজকে কি বলবো টিভি দেখা বা ওয়েব সিরিজ এই সকল দেখতে দেখতে, তাদের ওই যে যৌন চেতনাগুলো, মানে জ্ঞানত হোক অজ্ঞানত হোক, এমন ভাবে একটা জায়গায় আজকে পৌঁছে দিচ্ছে যে তাদের হরমোনাল সিক্রেশন গুলো আজকে বাধ্য করছে এই ধরনের পিসিওডির মতো সমস্যাটাকে তৈরি করতে। অতএব শুধু খাওয়া দাওয়ার সাথে নয়, আমাদের এনভায়রনমেন্ট আজকে এমন জায়গায় পৌঁছে দিচ্ছে আমাদেরকে, যে আমরা এই রোগগ্রস্ত বা রোগে জর্জরিত হচ্ছি। এইবার আমাদের দুটো জিনিস, আইদার যদি খুব ভয়াবহ অবস্থা থাকে, পেশেন্ট যদি আপনাকে সময় না দেয়, বা তার লাইফ রিস্ক থেকে থাকে, ক্যান্সারাস হওয়ার যদি প্রবণতা থাকে, বা তার যদি অর্থের বিশাল আভিজাত্য থাকে, তিনি যদি বিন্দুমাত্র হোমিওপ্যাথিকে প্রশ্রয় না দিয়ে থাকেন, তিনি তো এলোপ্যাথির কাছে চলে যাবেন, সেখানে আপনার কথা কিচ্ছু নেই। কিন্তু যে রোগী আপনাকে সময় দিবে, সুযোগ দেবে, আপনি শুধু হ্যানিম্যান আর কেন্টকে স্মরণ করুন। অতএব কেন্ট কেন বলছি, কারণ কেন্ট
হ্যানিম্যানের কাছে পিসিওডি সমস্যার কথা আমি কিন্তু কোথাও পাইনি, তো লেজারেন্ডিক থেকে শুরু করে কোনো বইয়ে কোনো জায়গায় পাইনি, হয়তো গ্রোথ পেয়েছি। কিন্তু কেন্ট এমন একটা সময়ের মানুষ, এমন একজন সময়ের আমাদের দিকদর্শী মানুষ, যিনি কিন্তু এই ওভারিয়ান সিস্ট বা ওভারিয়ান টিউমার বা রিপ্রোডাক্টিভ অর্গান অফ দ্য ফিমেল প্রচুর কথা বলে গেছেন। তো সরাসরি যদি আমরা কেন্টের রেপার্টরির জেনাইটেলিয়া ফিমেল এবং তার টিউমার অধ্যায় যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পাবো যে দুর্ধর্ষ এত ভালো ভালো পলিক্রেস্ট মেডিসিন গুলো আছে, যেগুলো কিন্তু আমাদের এড়িয়ে যাওয়া যায় না। অতএব টোটালিটি অফ সিমটম নিয়ে থেরাপিউটিক্যালি এই জায়গায় সন্ধান করে এবং যদি আমরা রুব্রিক মেলাতে পারি, তাহলে দেখুন সব থেকে ভালো মেডিসিন হয়ে গেছে কিন্তু লাইকোপোডিয়াম আছে, স্যাবাইনা আছে, গ্রাফাইটিস আছে। আর যদি ব্রিডিং এর সাথে সম্পর্কযুক্ত হয়, তাতে সেখানে ফসফরাস, প্লাটিনার মতো মেডিসিন আছে। শুধু যদি ওভারির ডান দিক বাঁ দিকের কথা ভাবি, তাহলে কিন্তু এপিস আছে, ল্যাকেসিস বাঁ দিকের জন্য আছে, লাইকো ডান দিকের জন্য আছে। দেখুন মজার ব্যাপার, এই লাইকো ডান দিক বললাম মানে ডান দিক নয়, লাইকো বাঁ দিকে হতে পারে যদি সেটা ডান দিক থেকে প্রথমে হয়ে বাঁ দিকে যায়। ল্যাকেসিসও ডান দিকের হতে পারে যদি ল্যাকেসিস প্রথমে বাঁ দিকের হয়ে ডান দিকে যায়। এই জায়গাগুলো কিন্তু আমাদের সুস্পষ্টভাবে কিন্তু জানা দরকার। তাছাড়া সিস্টের কথা যখন বলছেন, দেখবেন ওই টিউমার জেনাইটেলিয়া টিউমারের সব থেকে শেষে কিন্তু সিস্ট সম্বন্ধে একদম সিস্ট বলে লিখে রেখেছে, তাতে এপিস, বোভিস্টা, বুফোরানা, ক্যালিভাইক্টম, আয়োডাম, ল্যাকেসিস, প্লাটিনা, রাস্টাক্স, খুব ভালো ভালো মেডিসিন। ফাইব্রয়েডের যদি প্রসঙ্গ উঠে, তাহলে কিন্তু পোডোফাইলাম, থুজা, আয়োডাম, এই জায়গাগুলোর কথা কিন্তু আমরা নিঃসন্দেহে ভাববো। অতি অবশ্যই কিন্তু হোমিওপ্যাথিক চিন্তা ভাবনা নিয়ে, হোমিওপ্যাথির নীতি মেনে, নাহলে কিন্তু হঠাৎ একটা দুটো সাফল্য এসে গেল, সেটা কিন্তু আমরা হোমিওপ্যাথি জয় জয়কার বলবো না, সেটা তো হোমিওপ্যাথির কি বলবো কালচক্রে কি হয়তো এগিয়ে গেছে। কিন্তু আমাদের চিন্তা প্রত্যেকটা দিন ভাবতে হবে যে আমাদের নীতিটাকে প্রতিষ্ঠিত করে আমাদের রুগীর আরোগ্য করা। এইটুকু বলে হোমিও দর্পণের সমস্ত শুভানুধ্যায়ী যারা এতক্ষণ আমার জন্য সময় ব্যয় করলেন বা হোমিওপ্যাথির জন্য যারা ব্যয় করলেন, তাদের প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যদি কিছু ধৃষ্টতা, যদি কিছু বলার ভুল হয়ে থাকে, তারা যেন আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখেন। আগামী দিনে আশা করি আরেকটু ভালো কিছু বলার চেষ্টা করব। আল্লাহ হাফিজ, নমস্কার, আপনারা ভালো থাকুন। সত্যি অসাধারণ আলোচনা হয়েছে আজকেও। পূর্ববর্তী নেই আসলে চমৎকার চমৎকার আলোচনা আমরা শুনতে পাই হোমিও দর্পণ গ্রুপের মাধ্যমে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ যে অনেক সুন্দরভাবে সাবলীলভাবে আমাকে বোঝানোর চেষ্টা করছেন প্রতিনিয়ত, যতটা সহজ করে সহজ ভাষায় আমরা শিখতে পারি সেই চেষ্টাটুকুই করে যাচ্ছেন। তো আমি ধন্যবাদ আবারও জানাই আমাদের ডক্টর নীলকমল বর্মন স্যারকে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়ে আমাদের ক্লাসে অনেকেই গুণীজন জয়েন করেছেন। আমাদের সাথে জয়েন করেছেন ডক্টর কুণাল ভট্টাচার্য স্যার, অজয় স্যার, তারপর ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার, যিনারা আসলে আমাদেরকে প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছেন। তো স্যারদের প্রতি আসলে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। পার্থ প্রদীপ স্যার আছেন, তারপর আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আছেন। তো সবাইকে হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। তো রাত পর্যন্ত আপনারা ক্লাসটি সুন্দরভাবে আসলে তো আমি আসলে যেহেতু ধারাবাহিক ভাবে আমাদের এই আলোচনাটি চলছে, তো এখানে আসলে আমরা তারপরও আমরা আমাদের সিনিয়র যারা আছেন, আমরা আপনাদের কাছ থেকে আসলে ক্লাস সম্পর্কে কিছু জেনে নিতে চাই। তো সেই পরিপ্রেক্ষিতে আমি প্রথমেই আমি দেখে নিতে চাই আমাদের ডক্টর এস এম জাহাঙ্গীর স্যারকে। স্যার, আপনি যদি আমাকে শুনতে পান, প্লিজ যদি আজকে সম্পর্কে যদি আপনার কিছু অভিব্যক্তি করতেন। ধন্যবাদ আজকের
হোমিও দর্পণ গ্রুপের সকল সদস্যকে। আসলে ক্লাস সম্পর্কে বলার কিছু নেই, এই জন্যই নেই যে স্যারের যে জার্নিটা, এটা আসলে এত সুন্দরভাবে প্রতিটি ক্লাস উনি বোঝাই দিচ্ছেন, প্রত্যেকটা সিগমেন্ট গুলোকে উনি ভেঙে ভেঙে বুঝিয়েছেন। সেক্ষেত্রে আসলে এখানে যোগ করার কিছু নেই, অসাধারণ ক্লাস হয়েছে, এটুকুই আসলে বলার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে আমি চলে যেতে চাই পার্থ প্রদীপ স্যারের কাছে। স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পেয়েছি। খুব নীলকমল বর্মন স্যারকে ভীষণ ভীষণ ধন্যবাদ জানাচ্ছি, অসাধারণ আলোচনা হয়েছে। তবে দুটো একটা জায়গায় একটু আমার কনফিউশন আছে, একটু বোঝানোর জন্য আর কি। একটা যে ওই সিস্ট কেন ডেভেলপ করে, তার মধ্যে একটা কথা উনি বলেছেন, অ্যান্ড্রোজেন ও টেস্টোস্টেরন এই হরমোনটা বাড়লে পারে হয়। এইটার সম্বন্ধে একটু বিশদ জানতে চাইবো। আর একটা লো গ্রেড ইনফ্লামেশন, ওই জায়গাটা বুঝতে পারিনি। আর ওই সিপিকে, ক্রিয়েটিন ফসফেট, আর কেটা কি, ওইটা ঠিক ক্লিয়ার হয়নি আমার। হ্যাঁ, ওইগুলোকে যদি একটু স্যার ক্লিয়ার করে দেন তাহলে আর একটু ভালো হয়। মানে হলো অসাধারণ আলোচনা হয়েছে, আমরা তো প্রতিনিয়ত শিখছি ওনার কাছ থেকে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সঞ্চালনাও খুব ভালো হচ্ছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, টেস্টটা হচ্ছে ক্রিয়েটিন ফসফো কিনাসে, কে পি, সরি কে, হ্যাঁ সরি, সিপিকে, ক্রিয়েটিন ফসফো কিনাসে হার্টের জন্য, হার্টের ডিজিজ আগত কিনা বা তার হার্ট কতটা পরিস্থিতি খারাপের দিকে যাবে, এটা একটা করা হয় আর কি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এটা তো বোঝা গেল। আর ওই যে ওই সিস্ট কেন ডেভেলপ করে, ওই যে অ্যান্ড্রোজেন ও টেস্টোস্টেরন হরমোনটা যে বাড়লে হয়, এইটাকে যদি একটু এক্সপ্লেনেশন দিয়ে একটু বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আর একটা এটা লো হচ্ছে গ্রেড কি, ইনফ্লামেশন, হ্যাঁ হ্যাঁ, বলুন। টেস্টোস্টেরন হরমোনটা বেশি হওয়ার জন্যই কিন্তু পুরুষালী, যেহেতু অ্যাকচুয়ালি টেস্টোস্টেরন হরমোন তো পুরুষদেরই হরমোন, কিন্তু মহিলাদের শরীরে অন্য পরিমাণে থাকে। অতএব পুরুষালী নেচারটা যদি মহিলাদের ভিতরে দেখা দেয়, তাহলে তার ওই যে ধরনের মানে লোমশ চেহারা, বিশেষ করে আমরা পুরুষ বলতে তো এটি আপাতত ভাবে বুঝি, এই জায়গাটা কিন্তু প্রভাব বিস্তার করে। সেইটার জন্যই এই ঘটনাটা ঘটে। আচ্ছা, শুধু শুধু এইটুকুর জন্য কি স্যার ওই সিস্টটা ডেভেলপ করতে পারে শুধু? হ্যাঁ, না, এটা একদম আরো হয়তো ক্লিয়ার হলাম আছে না। সে হ্যাঁ ফেনোমেনন, হ্যাঁ। তার আরো না 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 ডিপলি না, আরো তো আমাদেরকে আছে, ঢুকতে হবে। অনেকই আছে, কিন্তু এই টেস্টোস্টেরনের ওইটা ক্লিয়ার হলাম না আমি। যাই হোক, আর হ্যাঁ, একটা জায়গায়, হ্যাঁ, ঠিক আছে, যদি লো, পরের ক্লাসে সম্ভব হয় এটা রেস্ট টেনে আমি ক্লিয়ার আর একটু কাইন্ডলি বলার কাইন্ডলি, চেষ্টা করবো। হ্যাঁ স্যার, খুব খুব উপকৃত হব। নিশ্চয়ই বলবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর একটা পরে একটু বলেছিলেন যে লো গ্রেড ইনফ্লামেশন, এই ইনফ্লামেশনটা কার হয়, কার লো লো গ্রেড? গ্রেড ইনফ্লামেশন বলতে পেলভিক মানে আপনার পিআইডি তে আছে, যে যতগুলো অর্গান আছে প্রত্যেকটারই কিন্তু ইনফ্লামেশন হয়। আপনার ওভারিতে হতে পারে, ফেলোপিয়ান টিউবে হতে পারে, ইউটেরাসে হতে পারে। থ্যাংক ইউ স্যার। ঠিক এই আছে, তিনটে হ্যাঁ হ্যাঁ। জায়গাতে একটা ইনফ্লামেশন ঘটে এই পরিস্থিতিটা আচ্ছা সৃষ্টি হয়। তবে তো সে আচ্ছা চাপটা হয় এবং সে প্রপার গ্রোথটা হতে পারে না, এবং বেশ কিছু বায়োলজিক্যাল ফেনোমেনার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটে গিয়ে থাকে। তার সাথে স্ট্রেস থাকে, কিছু প্রেশারও থাকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। স্যার, একটা আমার প্রশ্ন ছিল স্যার। জি, অসংখ্য প্রশ্ন আমরা একটু পরে আমরা আপনাকে সুযোগ দেওয়া হবে। প্রশ্ন পর্ব যখন আসবে তখন অবশ্যই আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। আমি এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের শ্রদ্ধেয় আহ, আমি অজয় স্যারের কাছে যেতে চাই। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ডক্টর শুনতে পাচ্ছি। অজয় কুমার নমস্কার। দাস স্যার। জি স্যার। শুনতে পাচ্ছি, নমস্কার। অসংখ্য ধন্যবাদ নীলকমল স্যারকে। আমার যদিও দুঃখিত, আমি বেরিয়ে যেতে হয়েছে, কিছু কল আসছিল, তবুও যেটুকু আমি শুনেছি অসংখ্য ধন্যবাদ এই কারণে, উনি খুব ইলাবোরেটলি এটাকে বুঝিয়েছেন, ডেসক্রাইব করেছেন। আমাদের এর সঙ্গে যেটা প্রত্যেকটি ডক্টর আমরা যারা আছি, যারা প্র্যাকটিস করি, আমরা যারা একটু বেশি দিন এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের তো আছেই, ইভেন জুনিয়র ডাক্তার এমন কেউ নেই মনে হয়
পিসিওডি পেশেন্ট পাই না আমরা। এবং আমাদের পিসিওডি পেশেন্টে যা আমরা আমার যা ব্যক্তিগত অভিজ্ঞতা আমার যেটা দেখেছি, আজ থেকে আমি 30-32 বছর আগে যখন প্র্যাকটিস শুরু করেছিলাম, তখন বর্তমানে কিন্তু অনেক অনেক বেশি অ্যাগ্রাভেট করেছে, অনেক বেশি কেস পাওয়া যায় পিসিওডি, প্রায় ঘরে ঘরেই দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন রকম চিন্তার মধ্যখান দিয়ে দেখলাম যে এর পজিশনটা কি, হঠাৎ করে এত বৃদ্ধি হওয়ার কারণটা কি। আমি 30 বছর আগে তো এত পেশেন্ট পেতাম না পিসিওডি, আজকে এত বেশি পাই কেন বিগত কিছু বছর ধরে? এই যে নিউ জেনারেশনের ছেলেমেয়েরা বা আমাদের টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য আমরা যে মোবাইল ফোন ব্যবহার করছি, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি বা মোবাইল ফোন ব্যবহার করছি, সেটা কি কোনো কারণ নয় তো? আমরা যে হারে জাঙ্ক ফুড খাচ্ছি, সেটা কোনো কারণ নয় তো? আমি মনে করি এইগুলো একটা কিন্তু বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, যে আমাদের এই হরমোনাল চেঞ্জেস গুলো আসার ফলে হরমোনাল চেঞ্জ করে দেয় মনে হয়েছে। এবং যাই করুক, সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমাদের পৃথিবীতে যত টেকনোলজি ডেভেলপ করুক, যত মডার্ন সায়েন্স আসুক না কেন, সব সায়েন্সকে কিন্তু কভার আপ করেছেন আমাদের মাস্টার স্যামুয়েল হ্যানিম্যান। তিনি কিন্তু সেই তত্ত্ব দিয়েই আমরা প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু যত নতুন রোগী আসুক না কেন, আমাদের ওই অর্গানাল মেডিসিনের তার তত্ত্ব থেকে এবং মেট্রিয়াবিডিকা থেকে বিভিন্ন মেডিসিন দিয়ে আমরা এর প্রত্যেকটাকে কভার আপ করতে পারি। তো আমরা যতই অ্যাগ্রাভেট হোক, আমাদের অবশ্যই কজেশনটাকে দেখতে হবে, হরমোনাল ট্রিগারসটাকে দেখতে হবে। এবং এর ক্ষেত্রে যেটা দরকার হয় আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যে প্রতিটি ডাক্তারদের আমাদের একটুখানি প্যাথোলজিক্যাল নলেজটাকে বৃদ্ধি করা খুব প্রয়োজন আছে। প্যাথোলজিক্যাল, কারণ পেশেন্টে বললাম, যেটা কালকে বলেছিলাম, যে সমস্ত পেশেন্টই কিন্তু আজকাল গুগল ডাক্তার। আর বিশেষ করে যারা পিসিওডির যে ইয়াং জেনারেশনে যে সমস্ত মেয়েরা বেশিরভাগ আসে, তারা প্রত্যেকে কিন্তু মোবাইল ইউজ করে, এবং মোবাইলে তারা প্রত্যেক কিছু হলেই সে মোবাইলে সার্চ করে নেয়। তো সে যখন সার্চ করে আপনার কাছে আসবে বা আমার কাছে আসবে, তখন তাকে উত্তর দিতে হবে কি থেকে হচ্ছে না হচ্ছে। প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো কিন্তু আমাদেরকে ডেসক্রাইব করতে হয়। হোমিওপ্যাথিক মেডিসিন তো আমরা ক্যারেক্টারিস্টিক সিমটম দেখে তার ডেভেলপমেন্ট দেখে সেখানে দেবো, সেটা তো কোনো ব্যাপার না। কোন মেডিসিনটা আসবে না আসবে আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে মেট্রিওমেডিকার সঙ্গে তার সিমটোলজি যা আছে সেগুলো দেখে দেবো। কিন্তু আমাদের এর সাথে সাথে এই প্যাথোলজিক্যাল সাইডটাকে একটু নলেজ বাড়াতে হবে, এইটুকু আমি বলছি। আমরা যেটা প্র্যাকটিস করছি দীর্ঘদিন ধরে, তাতে এগুলোকে অভিজ্ঞ হয়ে গেছে। জুনিয়র যদি কেউ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব হেল্পফুল হয়ে দাঁড়াবে। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর অজয় কুমার স্যারকে। আমি ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আমাদের খুবই গুণীজন, আমরা যাকে অত্যন্ত করি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের মধ্যে কয়েকজনের মধ্যে একজন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর আশরাফুল হক স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং সাইফ স্যার, ডক্টর সাইফ স্যারও উপস্থিত হয়েছেন। তো আমি এই পর্যায়ে, স্যাররা যেহেতু এখনই এসছেন, আমি আসলে স্যারদের পরবর্তীতে ডেকে নিব। আমি এই পর্যায়ে জিনাত সরকার স্যারকে অনুরোধ করব যে স্যার, আপনি যদি কিছু বলতেন আজকের ক্লাস সম্পর্কে। ধন্যবাদ রাকিবুল ইসলামকে। আমি যদিও একটু পরে ঢুকছি, শ্রদ্ধেয় আমাদের নীলকমল বর্মন স্যার, তার কথা শুনতে ভালো লাগে, তার ক্লাস শুনতে ভালো লাগে। অত্যন্ত বাচনভঙ্গি নিয়ে তিনি কথা বলেন, যেগুলো অন্তরে গেঁথে যায়। অপূর্ব অপূর্ব মানে বলবো আর কি, স্যার যে সুন্দরভাবে বোঝায়। যদি প্রতিটা জুনিয়র শিক্ষার্থী যদি ফলো করে, স্যারকে ফলো করে, তাহলে অনেক কিছু তারা জানতে পারবে। কারণ পুঁথিগত বিদ্যাতে তো সবকিছু হয় না। আর স্যারের আলোচনা, বিশেষ করে আমাদের অজয় স্যার, আমাদের হামিম স্যার, জাহাঙ্গীর স্যার, এই জেলার সাবজেক্ট গুলো তারা নিচ্ছেন,
আমরা যারা একটু হলেও মানে কম বুঝি আর কি, অ্যালার্ট সাবজেক্ট একটু কম বুঝি, বলতে দ্বিধা নেই। তো এখন মনে করি আমাদের চক্ষু খুলে যাচ্ছে স্যারের যে এত গভীর আলোচনা। হ্যাঁ, এটা কি বলবো এক কথায়, আহ, মানে অপূর্ব আর কি। আমাদের বিজ্ঞ স্যারেরা যেমন আছেন, পার্থপ্রতিম স্যার আছেন, কুণাল স্যার আছেন। তো এখানে তো আসলে কর্মে আহ, আমরা আর যেভাবে শিখছি বা শিখবো এই আশা রাখি। স্যারকে অনেক অশেষ ধন্যবাদ। স্যারের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাই। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এত সুন্দর আমাদের সামনে ব্যক্ত করলেন। এবং আসলেই সত্যি যে আমাদের আজকে যে অতিথি, আমাদের শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন স্যার অত্যন্ত সাবলীল, এবং আসলে আমরা যতটা সহজ করে শিখতে পারি আমার মনে হয় যে ততটাই আসলে উনি দেওয়ার চেষ্টা করছেন। এবং ভবিষ্যতে আমরা আসলে ওনার থেকে আরো ভালোভাবে আমরা পাবো বলে আমাদের বিশ্বাস। এবং আমরা আসলে খুব সহজেই আসলে পেয়ে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় উনি প্রিপারেশন নিতে ওনার আসলে অনেক কষ্ট হচ্ছে, যেহেতু আমাদেরকে বোঝানোর জন্য খুব সহজ সরল ভাষায় আসলে উনি আমাদেরকে প্রেজেন্টেশন করছেন। তো এই জন্য স্যার আসলে আবারও আমি ধন্যবাদ জানাই। তো এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই ডক্টর গিরিধর স্যার। গিরিধর স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর গিরিধর স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, আপনি যদি শুনে থাকেন আমার মনে হয় আপনি একটু আনমিউট করেন। আপনার আনমিউট করলে শোনা যাবে, এটা মিউট হয়ে আছে। আচ্ছা, স্যার মনে হয় শুনতে পাচ্ছে না। আমি ডক্টর শ্রদ্ধেয় ডক্টর কুণাল ভট্টাচার্য, আহ, স্যার আপনাকে অনুরোধ করব, যদিও আপনি অনেকটা পরে ঢুকেছেন, তারপরেও যদি কিছু বলতেন। ডক্টর কুণাল হ্যাঁ, ভট্টাচার্য স্যার। সত্যি দুঃখিত, আমিও অনেক পরে ঢুকেছি সত্যি। স্যার যখন একদম শেষ পর্যায়ে চকলেট সিস্টের কথা আলোচনা করছিলেন তখন আমি ঢুকতে পেরেছি। আমি বাড়ি ফিরেছি দেরি করে। আর ফোনটা খুব ডিস্টার্ব করছে, আগামীকাল একটা ফোন কিনতে হবে, হ্যাং করে যাচ্ছে মাঝে মাঝে। তো যাই হোক, স্যার তো অসাধারণ আলোচনা করেন, যেটুকু শুনেছি সেটুকুও অত্যন্ত সুন্দর। একটা জায়গায় স্যারকে একটু অনুরোধ করব, উনি বোধহয় উম, কোনো জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের কথা বলছিলেন, এই ব্যাপারটা আমার জানা নেই। আরেকবার যদি একটু রিপিট করেন, যে উনি বলছিলেন যে পুরুলিয়া বা এই জাতীয় কোনো জায়গার কথা উল্লেখ করে বলছিলেন স্যার, যে এই জায়গার মানুষদের যাদের খাদ্যাভ্যাসে আমাদের মতো, এই স্যার অজয় স্যার যেটা বলছিলেন, ডক্টর অজয় স্যার, যে আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, আহ, আরো কিছু খাদ্যাভ্যাস যেটা শহুরে মানুষের সঙ্গে ওখানকার সঙ্গে একটু পার্থক্য আছে। তো তাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি কম হয়, এরকম কিছু একটা স্যার বললেন। তো এই ব্যাপারটা আরেকবার যদি রিপিট করেন স্যার, সেটা আরেকবার শুনবো। উম, এইটা। আর স্যার আরেকটা জিনিস খুব সুন্দর উল্লেখ করে দিলেন, যে রেপার্টারির ব্যাপারটা, পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্ট, এগুলো আমরা কোথায় খুঁজে পাবো। এবং ওখানে এমন কিছু মেডিসিনের নাম আমরা দেখি, যে মেডিসিন গুলো অনেক সময় আমরা ব্যবহার করি না বা ব্যবহার করার ক্ষেত্র পাই না। যেরকম ওখানে হয়তো খুঁজে পাওয়া যাবে পোডোফাইলাম। পোডোফাইলাম ওষুধটা আমরা ডায়রিয়াতে ব্যবহার করি, কিন্তু পোডোফাইলাম ওষুধটা আমরা রেকটাল প্রোলাপসে কথা চিন্তা করি পোডোফাইলাম। কিন্তু চট করে ওভারিয়ান সিস্টে আমরা পোডোফাইলামের কথা ভাবি না, কিন্তু রেপার্টারি ঘাঁটলে দেখা যাবে পোডোফাইলাম ওখানে একটা বেশ বড় স্থান অধিকার করে আছে ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে। তো আমি, আমার বন্ধু ডক্টর অভিজ্ঞানের খুব ভালো একটা কেস আছে, আমি জানি না ডক্টর অভিজ্ঞান আছেন নাকি। আহ, ও যদি থাকতো বলতে পারতো খুব সুন্দরভাবে। ও পোডোফাইলাম দিয়ে, পোডোফাইলামের যে সাইকোলজিক্যাল স্ফিয়ার, তার উপর নির্ভর করে পোডোফাইলাম দিয়ে ও ওভারিয়ান সিস্ট সারিয়েছিল। যদি কখনো থাকে অভিজ্ঞান, বা এখন যদি থাকে ও হয়তো শেয়ার করতে পারবে। আহ, তো রেপার্টারি ব্যবহারে এটাই সুবিধে, যে বিভিন্ন ওষুধ, যেগুলো আমরা আধুনিক ভাষায় বলবো অফবিট ওষুধ, তো এই ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে, যদি সেগুলোর ব্যবহারের কিভাবে করবো সেটুকু জানা
যায়। আমি আগে কোনোভাবে মেন্সটাকে করানো, যেমন ভাবেই হোক মেন্সটাকে বার করতে হবে সেই লক্ষ্যে ওষুধ দিতাম। অনেক অর্গানোপ্যাথিক ওষুধ হয়তো দিয়েছি। ল্যাকটুকাভিরোসা বলে একটা ওষুধ আছে, সেখানে লেখা আছে পরীক্ষা একটা লাইন যে যাদের মেন্স বন্ধ হয়ে যায় তাদের মেন্সটাকে আনতে সাহায্য করে। প্রমোটস ক্যাটামেনিয়া বলে একটা কথা আছে। তো এই ধরনের ওষুধও ব্যবহার করেছি, কিন্তু সেরকম কাজ কিছু পাইনি, যদিও লেখা আছে বইতে প্যাথোলজিক্যাল বেসিসে। কিন্তু পরবর্তীকালে স্যারেদের সংস্পর্শে এসে যখন কনস্টিটিউশনাল মেডিসিন ব্যবহার করতে আমরা শুরু করলাম, তখন দেখা যাচ্ছে এই প্যাথোলজিক্যাল মেডিসিনের থেকে কনস্টিটিউশনাল মেডিসিনে অনেক অনেক ভালো কাজ হচ্ছে। তো সুতরাং এই ক্ষেত্রগুলো আমাদের যত অভিজ্ঞতা বাড়বে তত পলিসিস্টিক ওভারি চিকিৎসা করা। আগে অনেক ব্যর্থ হয়েছি, এখন কিছু কিছু সাফল্য পাচ্ছি, ভবিষ্যতে হয়তো আপনাদের আশীর্বাদে সাফল্য আমাদের সবারই আরো বেশি আসবে পলিসিস্টিক ওভারিতে। একদম চিন্তা করার কিছু নেই। তার সঙ্গে স্যার ডক্টর অজয় স্যার বা ডক্টর নীলকমল স্যার যেগুলো বললেন, আমাদের ওবেসিটি কমানোর লক্ষ্যে যে মেজার গুলো বা যে স্টেপ গুলো নিতে হবে সেইগুলো নিলেও অনেক সময় পলিসিস্টিক ওভারি অনেকটাই কন্ট্রোল করা যায়, বা তার যে লক্ষণগুলোকে অনেকটা কন্ট্রোল করা যায়। এইটুকুনি বললাম। আর যেটা আমি জানতে চাইলাম সেটা যদি স্যার আরেকবার রিপিট করেন, যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা স্যার যেটা বলছিলেন, সেটা উপকৃত হই। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর কুণাল ভট্টাচার্য স্যার। ডক্টর নীলকমল বর্মন স্যার। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর কুণাল ভট্টাচার্য স্যারকে জিনিসটাকে রিপিট করার জন্য। ব্যাপারটা হচ্ছে কি, যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ যে অঞ্চলের আহ, এক একটা অঞ্চলের মানুষের এক এক ধরনের জীবিকা নির্বাহ এবং সেখানকার অ্যাটমসফিয়ার এবং তাদের খাদ্যাভ্যাস জড়িয়ে আছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো দেখা গেছে যারা সেডেন্টারি লাইফ লিড করে বা সফিস্টিকেটেড লাইফ লিড করে, বা যে সকল মহিলারা তথাকথিতভাবে কায়িক পরিশ্রম করেন না, অত্যধিকভাবে যেটা ডক্টর অজয় দাস স্যার বললেন, যেটা সেটা হচ্ছে সেই মোবাইল আসক্তি। হ্যাঁ, এই সকল ক্ষেত্রে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের পলিসিস্টিক ওভারিতে সিস্ট হওয়ার সম্ভাবনাটা প্রচন্ড পরিমাণে বেশি। এটা দেখতে পাচ্ছি নয়, এটা কিন্তু প্রমাণিত সত্য। এটাও দেখতে পাচ্ছি যাদের মনে করুন যারা পার্বত্য অঞ্চলে, আমার দীর্ঘদিনের পার্বত্য অঞ্চলে থাকার অভিজ্ঞতা আছে, যেরকম পার্বত্য অঞ্চলে পার্টিকুলার দুই একটা পার্বত্য অঞ্চলের মহিলাদের ভিতরে যারা প্রচন্ড পরিমাণে ওই পাহাড়ে ওঠানামা করে, তাদের ভিতরে কিন্তু আপনি তথাকথিতভাবে ওভারিয়ান সিস্টের কোনো হিস্ট্রি পাবেন না। 100-তে 1 জন 2 জন কি 4 জন পাওয়া যেতে পারে। 100 জনের ভিতরে 4 জন পাওয়াটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার, কিন্তু না পাওয়ার সম্ভাবনাটাকে আপনাকে বেশি বলে ধরে নিতে হচ্ছে। কারণ কি, তাদের কি রকম জায়গায় থাকছে, সেখানকার জলবায়ু কি, আরেকটা কি, তারা কি ধরনের খাদ্য খাচ্ছে এবং তাদের লাইফস্টাইলটা কি। লাইফস্টাইলটার কিছুই না কুণাল দাদা। হ্যাঁ, লাইফস্টাইলটা হচ্ছে একজন মানুষ কখন ঘুম থেকে ওঠে, কখন ঘুমোতে যায়, কি খায় এবং কি ধরনের কাজ করে, এইটি হচ্ছে লাইফস্টাইল। অর্থাৎ যে কোনো ডিজিজের, শুধু আজকে আমি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্যই বলছি না, যে কোনো ডিজিজ কিন্তু এই কি বলবো জিওগ্রাফিক্যাল রিলেটেড একটা জায়গা কিন্তু দাঁড়িয়ে আছে। যেরকম সমুদ্রের ধারে যারা বেশি বসবাস করেন, তাদের ভিতরে কিন্তু ইনফার্টিলিটির একটা সম্ভাবনা বেশি আছে। এই জায়গাটা একমাত্র হোমিওপ্যাথির উত্তর দিতে পারে। ওই যে সমুদ্রের ধারে ভালো লাগে মেডোরিনাম, যেরকম একটা যুক্তিসঙ্গত কথা কেন হয় সেটা যদি আমরা অ্যানালাইসিস করি। আরেকটা, এই সি বিচ এরিয়ায় ন্যাট্রামিডের প্রভাব যে কিরকম, সেই অ্যানালিসিসটা আমরা যদি বুঝতে পেরে যাব, আমাদের কিন্তু রুগী দেখার জায়গা অনেক বেশি সহজ হবে। আমি অপ্রাসঙ্গিক হলেও আমি আজকে একটা কথা বলতে চাইছি। যেমন মনে করুন, নাম কি, এই নামের উপরে যেরকম ম্যাক্সিমাম রহস্য লুকিয়ে থাকে, যে তার জন্মের মাসের কথা, বা সে কিরকম চিন্তা ভাবনা করছে, তার চিন্তা ভাবনাটা আধ্যাত্মিকতা, মানে তার বাবা মার চিন্তা ভাবনা কতটা আধ্যাত্মিকতা পূর্ণ। হ্যাঁ, অথবা এমন একটা নাম বললো যেটার কোনো মানেই হয় না, অথবা দেখা গেলো এমন কোনো সিনেমা আর্টিস্টের নাম যেটা একটা সময় করেছিল, বা ক্রিকেট প্লেয়ারের নাম, অর্থাৎ সেখান থেকে যেরকম বাবা মার চিন্তা মানসিকতা আমরা খুঁজে পাই, ঠিক সেইভাবে কিন্তু আমাদের পুরো মানুষটাকে, মানে হচ্ছে খাদ্য, আমাদের কোথায় থাকছি, কি ধরনের চিন্তা ভাবনা, প্রত্যেকটা জিনিসই কিন্তু ওই জিন প্রবাহের মাধ্যমে কিন্তু প্রবাহিত হয়। এইটুকু বলেই
কুণাল স্যারের উত্তর আশা করি আমি দেওয়ার চেষ্টা করেছি। জি, এই ব্যাপারটা অসংখ্য আপনি যে লাইফস্টাইলের কথা বললেন, কাজী স্যার 1 মিনিট, খুবই চিন্তার কথা। এই মোবাইল ফোনের কথা যেটা অজয় দাস স্যার বলেছেন খুবই প্রাসঙ্গিক। আমি গ্রামের বাড়ি গেছিলাম 2 দিন আগে। তো গ্রামের বাড়িতে আমরা আগে যখনই সুযোগ পেতাম বেলা 10টার সময় আমরা খেলতে বেরিয়ে পড়তাম। তো এখন দেখি গ্রামের বাড়ি ঘুরতে গিয়ে 11টা ছেলে বসে আছে এবং 11টা ছেলের হাতে মোবাইল, তারা প্রত্যেকে আলাদা আলাদা গেমস খেলছে। খেলাধুলার কোনো ব্যাপার নেই। সুতরাং গ্রামের মানুষ যে বেশি পরিশ্রমী আমরা ভাবি, এখন পুরো উল্টো হয়ে গেছে। গ্রামের চিত্রটাই পাল্টে গেছে। এখন পাহাড়ি অঞ্চলে হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য এখনো মোবাইলটা সেভাবে ইউজ করা হয় না। ভবিষ্যতে হয়তো দেখবো যখন 5G আসবে, পাহাড়ি অঞ্চলেও ওই একই ব্যাপার চলে আসবে। মোবাইল হাতে পেলেই সবাই পরিশ্রম ভুলে যাবে। তো যাই হোক, ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্যার। তখন তারা ওই জি, ওভারিয়ান সিস্টেমে ভুগবে, তখন তারা অসংখ্য মহিলা। স্যার বলুন স্যার। হ্যাঁ, তখন দেখা যাবে সেইখানকার ইয়াং লেডিরা, হ্যাঁ, এই ওভারিয়ান সিস্টে তখন ভুগতে থাকবে। কারণ তখন সেটা কি বলবো, একে তো এটা প্যান্ডেমিক ডিজিজ, যেটুকু জায়গা বাকি ছিল সেই জায়গাটা গ্রাস করে নেবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমরা বলতে চাই আমাদের শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার আছে, এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি অমরনাথ স্যারের বলার শেষে আমি ডক্টর মতিউর রহমান স্যারকে বলবো আপনার প্রশ্নটি আপনি করবেন, এবং এর পরবর্তীতে যাদের প্রশ্ন করতে ইচ্ছে হয় কমেন্ট করেও আমাদেরকে জানিয়ে দিতে পারেন, বা আপনার সরাসরি আপনারা প্রশ্ন। স্যারকে, কাজী স্যার কিছু বলতে চাইছিলেন, ওনাকে বলতে বলুন। আমার স্যার, স্যার, হ্যাঁ জি বলবো। বলুন স্যার। জি আচ্ছা জি স্যার, বলেন স্যার। না ওই যে স্যার যে বললেন যে অপারেটিং সিস্টেমের ব্যাপারটা, আসলে এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি যতটুকু দেখেছি বা বুঝেছি, আসলে আমাদের যে একটা যেটা ডিজেনারেটিভ ডিজিজ যেটাকে আমরা বলি, যে অত্যাধিক খাদ্য অভ্যাস, এটার পিছনে কিন্তু স্যার আপনি যদি দিকে তাকান 80 দশকের আগেও যে অ্যান্টিবায়োটিক গুলো ছিল, সেগুলো কিন্তু অপারেটিং সিস্টেম ওই সময় পরিমাণটা খুব কম ছিল স্যার। এরপরে যখন আপনার 3rd জেনারেশন 4th জেনারেশন অ্যান্টিবায়োটিক গুলো আসা শুরু হলো, এবং এগুলোর দ্বারা পর্যাপ্ত পরিমাণ এর একটা যে সাইড এফেক্টের কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্ষুধা লাগার একটা টেন্ডেন্সি চলে আসলো, এবং দেখা যাচ্ছে যে মানুষ আগে 2 বেলা খেত, পরে 3 বেলা খেত, এবং 80, 85, 90 থেকেও 3 বেলা খাবার ছিল। এখন তো বর্তমানে যে খাচ্ছি, যে 5-6 বছর ধরে দেখা যাচ্ছে যে পরিমাণ আমরা 7 বেলা 7 বেলা খানা খাচ্ছি, এর দ্বারা কিন্তু আমাদের যে ধরনের ডিজেনারেটিভ ডিজিজ হচ্ছে স্যার, এই ডিজিজটা যদি আমরা না কমাতে পারি, তার যে খাদ্যাভ্যাসটাকে পরিবর্তন না করে দিতে পারি, তাহলে স্যার অপারেটিং সিস্টেমের মধ্যে মাত্রা আস্তে আস্তে বাড়তেই থাকবে স্যার। এটা স্যার কমানোর আর কিছু, কারণ দেখা যাচ্ছে যে আগেকার দিনে যে টাইফয়েডের জন্য যে ওষুধগুলো দিত, সেগুলো কিন্তু কোনো পা বা হাত পা বিকলাঙ্গ হয়ে যেত। কিন্তু এখন যে টাইফয়েডের জন্য যে ইঞ্জেকশন গুলো দিচ্ছে বা যে ওষুধগুলো খাওয়ানো হচ্ছে, যার দ্বারা কিন্তু বাইরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ তেমন একটা নষ্ট হচ্ছে না, কিন্তু ইন্টারনাল সেটের গ্ল্যান্ড গুলো কিন্তু ডিস্টার্বেন্সের ভিতরে পড়ে যাচ্ছে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে হলো যে আপনার ওভারি, এই ধরনের গ্যাস কাজ বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের কিন্তু ওই যে ইঞ্জেকশন গুলো, ওগুলো দ্বারা কিন্তু অপারেটিং সিস্টেম কিন্তু পরিমাণটা বেড়ে যাচ্ছে আরো। আর লাইফস্টাইল তো যেহেতু আমাদের খাদ্যাভ্যাস 7 বেলা পরিবর্তন হয়ে গেছে, সেগুলো আমাদের লাইফস্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে। যে গ্রামের বাড়ি বলেন যে এখন সবাই উঠে না, এখন আসলে যে আমাদের এখন যে ওষুধের পড়ার পাশাপাশি আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের আমাদের ক্লাস করা উচিত, যে একটা মানুষ আসলে কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাবে, কখন খাবে, কখন খানা খাওয়া উচিত, কখন তার কিছু করা উচিত, কখন তার মানসিক পরিশ্রম থেকে তাকে বঞ্চিত হয়ে তাকে সুস্থ একটা রেস্ট থাকা উচিত, সেটা আমাদেরকেও একটু এই ক্লাসগুলো সামনের দিকে আসা উচিত আমি বলে মনে করি। এবং রোগী তো হোমিওপ্যাথি যে নয় ভিজিটিং ডক্টর, হোমিওপ্যাথি একটা কাউন্সিলিং ডক্টর, সেহেতু রোগীদের দেওয়ার পাশাপাশি এই কাউন্সিলিং গুলো আমাদেরকে দিতে হবে স্যার। আমি যদি না দিই, ভিজিটিং এর যদি থাকি, হ্যাঁ ওষুধ দিয়ে দিলাম, কেস টেকিং করলাম, তা না, আরো তাকে কিছু ওভার কাউন্সিলিং করে দিতে হবে স্যার, লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমাদেরকে বলে দিতে হবে স্যার। আর আরেকটা যেটা বললেন যে
যেটা বলা হলো যে আমার বাড়ি বরিশাল, যেহেতু নদীর মাছ জিজ্ঞেস, নদীর মাছ থেকে যে ওখানে কারণ আছে সেটাও যারা ওখানে থাকে তারা বুঝতে পারবে যে নদীর পানিতে কিন্তু ক্ষুধার পরিমাণটা বাড়িয়ে দেয়। আর নদীর পানিতে মেন্টাল যে স্বাভাবিকতাটা বাড়িয়ে দেয়, তখন দেখা যাচ্ছে তার ফার্টিলিটিটা তার বেড়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যেটা হলো যে আপনি যেটা বললেন যে যারা পাহাড়ি দেশে থাকে তাদের কিন্তু ফার্টিলিটি আসলে খুবই কম। এটা এটা মানে আবার এটা দেখা যাচ্ছে আপনি যে ইন্ডিয়াতে একটা কোথায় যেখানে ওখানে কি পরিমাণে অনেক বেশি পরিমাণে আর কি একটা কেমিক্যাল পাওয়া যায়, ওখানকার ল্যাথারেট যেটা হয় সেটার পরিমাণটা বেড়ে যায়। তারপর যেহেতু আমাদের বাংলাদেশে যে বরিশাল বা দক্ষিণ বঙ্গদিকে যেহেতু আপনার যেটা আমরা বলি মাসকালাই ডাল, যেটা ল্যাটেরাইট আমাদের ওষুধ তৈরি হয়, সেই ধরনের ওষুধগুলো ডালগুলো বেশি খায়, ওই ধরনের সমস্যাগুলো কিন্তু ওই অঞ্চলটাতে বেশি। বুঝলেন স্যার? এই বলে আমি শেষ করছি। আমার স্যারকে ছেড়ে দিচ্ছি স্যার। জি, অসংখ্য ধন্যবাদ কাজী সাইফ স্যারকে। অত্যন্ত সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর, শুনতে পাচ্ছেন ডক্টর অমরনাথ? আমি শুনতে জি পাচ্ছি। স্যার। আশরাফুল স্যার কি কিছু বলেছেন? না, এখনো বলি নাই, আমি বলবো। স্যার স্যার একটু লেটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি থাকুন। হ্যাঁ, আচ্ছা, আমি কোভিড প্রসঙ্গে নিয়ে বলছি। এই পোডোফাইলাম আমি একটা ক্যান্সারের প্রয়োগ করছিলাম, মানে গালব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে ওটা কোর্সটা ছিল। অসাধারণ রেজাল্ট দিয়েছিল। এবং আমার জায়গায় ওই হোমিওপ্যাথি পোস্টিং করা হচ্ছে বলে, তা ওটা অনেকে ওটা দেখেছিল, কিন্তু পরবর্তীকালে একটা অন্য ঘটনা ঘটেছিল। কোনো এক আয়ুর্বেদিক ডাক্তারের কাছ থেকে ওই ওই মুখের ঘাটা বেরিয়ে গেছিল। মুখের ঘাটা বেরিয়ে যেতে পেশেন্ট দিয়েছিল। মুখের ঘা করার জন্য তিনি ওষুধ দিয়েছিলেন, যার জন্য দ্রুত গতিতে 10 দিনের মধ্যে মারা যান। সাপ্রেশনের জন্য। কিন্তু পোটোফাইলাম যে এই যে ব্যাপারটা, যেটা আমাদের ওই ওষুধ সম্পর্কে যে একটা কিছু কিছু ওষুধ ব্যবহার করতে পারে, এটা আমার একার নয়। এখনো পর্যন্ত এই ওষুধটা এই রোগে ব্যবহার করবো, এটা ওই রোগে ব্যবহার করবো, এই যে রোগের দিয়ে ভাবনা চিন্তা যেটা আছে, এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আমরা রোগটাকে কিভাবে সিকনেসের আন্ডারে ট্রান্সফার করবো সেটা তো অন্য ব্যাপার, সেই জায়গা দরকার আছে। কিন্তু আমরা এখনো সেই ওই এই যে যেমন ধর টিউমারের ক্ষেত্রে হচ্ছে, যে টিউমার ক্ষেত্রে আমরা কি নাক্সের কথা চট ভাববো? নাক দিয়ে তো টিউমার না, যে আঁচিল বললাম। তা আঁচিলের ক্ষেত্রে কেউ চট করে ভাববো? কিন্তু নাক মুখের দিকে তো চলে যাচ্ছে, এটা ঘটনা। তারপরে ব্যাপার হচ্ছে যে আমাদের এই জায়গাটা হচ্ছে পেশেন্টের, যদি আমরা পেশেন্টের চিকিৎসা যখন করবো, তার ট্রু সিমিলিয়াম যখন করতে পারবো, মাঝাবের ট্রু সিমিলিয়াম করতে পারলে কি হচ্ছে, তখন অনেক কিছুই অভাবনীয় কিছু ঘটনা ঘটবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আসি মূল জায়গায়। সেটা হচ্ছে যে এই যে পিসিওডি যেটা, এটা এখন তো কুটির শিল্প হয়ে গেছে। কুটির শিল্প হয়ে গেছে, মানে এত পেশেন্ট পাওয়া যাচ্ছে। আর এই মোটা হয়ে যাওয়ার কথাটা যেটা বলা হচ্ছে, এটা তো প্র্যাকটিশনার মেডিসিন তাদের অ্যাভারেজ হয়তো তারা পেয়েছে, বহু পেশেন্ট আমি রোগাও পাচ্ছি, এবং রোগা পাচ্ছি, অনেকেই রোগা পাচ্ছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে পেশেন্টগুলো, পিসিওডি এই পেশেন্টগুলো শুধুমাত্র এই রোগা হওয়ার ব্যাপারটা তা না, এদের মধ্যে একটা খুব অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করছি। অধিকাংশ পেশেন্টে কিন্তু মেন্টাল অ্যাংজাইটিতে ভুগছে। মানে কিরকম অ্যাংজাইটিতে ভুগছে, তার পড়াশোনা নিয়ে অ্যাংজাইটিতে ভুগছে, তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা রেষারেষি চলছে। হ্যাঁ, কি বলবো, কার বন্ধু হবে, গ্রুপিং আর কি যাকে বলে, এই গ্রুপিং এগুলো, এইগুলো কিন্তু তাদের মধ্যে খুব বেশি আছে। জাঙ্ক ফুড খাওয়া, মানে একটা সাইক্লিক ফেনোমেনাটা অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। এবং এখানে কাজী সাহেব বলেছিলেন, অ্যান্টিবায়োটিক্স কথাটা বলছেন। অ্যান্টিবায়োটিক্সও কিন্তু এই সাইকোসিস মাঝে স্টিমুলেট করে। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, এই সমস্তগুলো, যেমন জাঙ্ক ফুড যেটা বলেন, জাঙ্ক ফুড ওটা করবে, কৃত্রিম খাবার, এইগুলো তো আমাদের আছেই। হ্যাঁ, শুধু তাই, এইটুকু কি যথেষ্ট? যে জায়গাটা বলা হয়নি সেটা হচ্ছে মোবাইলের কথা বলা আছে, কৃত্রিম খাবারের কথা বলা আছে, কৃত্রিম চিন্তা ভাবনা, কৃত্রিম জগৎ তৈরি করা,
এই যে কৃত্রিম জগৎ তৈরি করা, তার যে এফেক্ট যেটা মানে সাইকোলজিক্যাল এফেক্ট যেটা, সেটা সেই এফেক্টের কথা তো আমরা ভাবছি না। কৃত্রিম জগৎ তৈরি করার পেছনে শুধুমাত্র যে আমাদের সন্তানরা, এটাও তো নয়, আমরাও কম বদমাইশ নয়। আমরা ছেলে মেয়েদের কতটুকু সময় দিতে চাই, দিতে পারি না। আমি তো নিজেই পারি না, হয় না। এটা কিন্তু অলরেডি আমরা ভাবতে শুরু করি, মেয়ে পড়াশোনা করে, ইয়ে করে, সে তার নিজের জন্য তার মা তাকে প্রচুর সময়, আমি পারছি না। তাহলে এই যে আমি পারছি না, এটা তো আমি বিভিন্ন পারছি না তার যুক্তি দিয়ে অনেক কিছু এস্টাবলিশ করতে পারবো, কিন্তু না পারার ফলটা কে ভোগ করবে? সেটা তো আমার সন্তান ভোগ করবে, তার তো ফল ভালো হবে না। ফলে আমাদের এই জায়গাগুলো একটু ভাবনার দরকার আছে, যে আমাদের এই 5 নম্বর অ্যাপোরিজমে যে হ্যাংম্যান বলেছেন, মাস্টার, হ্যাংম্যানকে মাস্টার বলা কেন? তিনি সেখানে ফ্যামিলি রিলেশন বলেছেন, সোশ্যাল রিলেশন বলেছেন, ফ্যামিলি রিলেশন এই জায়গাগুলো চলে আসছে। আর ফুডের ব্যাপার তো আছে, ফুডের ব্যাপারে তিনিই প্রথম ডায়েটিশিয়ান পৃথিবী, তিনি তো প্রথম ডায়েটিশিয়ান। ব্যাপার হচ্ছে যে তার যদি আমরা ইয়েতে পড়ি, যে রিচার্ডের বইটা ডায়েট নিয়ে তিনি যা বলে গেছেন, বা ইয়েতে যদি পাই আমরা, যদি চলে যাই ডায়েট নিয়ে, ওখানে আমি ওনার আসলে আমার নাম মনে নেই বইটা, ওটা আলাদা করে আর কি উনি পাবলিশ করেছিলেন, এই মুহূর্তে মনে আসছে না আমার নামটা। হ্যাঁ, তারপরে ডায়েট সম্পর্কে, হ্যাঁ ফ্রেন্ডস অফ হ্যাঁ, হেলথ। খুব সম্ভবত তাই, ওইটাই মনে হচ্ছে, ওইটাই পড়ছিলাম, ওইটাই খুব সম্ভবত। তার ফলে এই যে হ্যানিম্যানের যে যে জায়গা, হ্যানিম্যান থেকে ধরে ব্যাপারটা সোজা কথা, আমরা যত বেশি কৃত্রিম জগতে চলে যাচ্ছি বাইরে, সেটা মোবাইলে বড় কথা, কৃত্রিম জগতে যত চলে যায়, প্রকৃতির সবাই তো আমাদের রোগের কারণ। আমরা যখন মানব প্রকৃতি যখন সরে গেল, দূরে সরতে শুরু করলো, সেখান থেকে সরার পরবর্তী, তো তার পরবর্তীকালে সবাই এসছে, এই যে প্রকৃতি থেকে যখন দূরে সরে আসছে, দূরে আসতে কি হচ্ছে, কিছুটা অ্যাডজাস্ট হবে, কিছুটা অ্যাডজাস্ট হবে না। আর যার অ্যাডজাস্ট হয়ে যাবে সে হয়তো সেই পরিস্থিতি হবে, আর যাদের অ্যাডজাস্ট হবে না তারা রিয়াক্ট করবে, বিভিন্ন রকম সমস্যা তাদের তৈরি হবে। তাহলে আমরা যত বেশি কৃত্রিম চলে আসছি, কৃত্রিম ঘোরা, কৃত্রিম চলা, কৃত্রিম ভাবে সবকিছু করছি, এভরিথিং, চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া, ঘুমের ব্যাপার কৃত্রিম কি না, আমরা কি করছি না, ওই স্বাভাবিকভাবে যে সময়টা ঘুমিয়ে যাওয়ার কথা সেটা আমরা করছি না, এবং আমরা কি করছি না, গান শুনতে শুনতে ঘুমোচ্ছি, কি বল না, গান শুনতে শুনতে ঘুমোচ্ছি। কেউ হয়তো ইয়েটা চালিয়ে দিয়েছে 8 ঘন্টা, ইয়ে কি বলে ওই ইউটিউব চালিয়ে দিয়েছে, চালিয়ে দিয়ে তারপর ওই চালাতে চালাতে সে ঘুমোচ্ছি। তার মানে আমরা এইবার নিজেদের মডিফাই করছি। অনেকেই আছে এরকম, ঘুমানোর আগে কি করছি না, এইটা 8 ঘন্টা শুনে আমরা আস্তে আস্তে ঘুমিয়ে যাবো, ওইটা 8 ঘন্টা শুনে আমরা ঘুমোতে যাবো, এইরকম ভাবে তারা কিসব করে যেন, করলে 8 ঘন্টা বাজে ওটা নিজে নিজে ঘুম হয়। তার ফলে এই যে আমরা ঘুমগুলো কৃত্রিম একটা কন্ট্রোলের মধ্যে চলে আসছি, এর দায় কে নেবে? এটা তো আমাদেরই নিতে হবে, এবং আমরা সন্তানকে তো একটাই সন্তান হয়, মাথায় তুলে না, ফলে তার তো ফল ভোগ করতে হবে। এইটাই হচ্ছে আসলে বক্তব্য। সোজা কথা, সংযত জীবনের কথা হ্যানিম্যান যেটা বলেছেন, সেই সংযত জীবনের জায়গাটা যেন ক্রমশ অসঙ্গত হয়েছে, এবং এই যে অসংযত জীবনটাকে আমরা স্বাভাবিক বলে ভাবতে শুরু করছি, কোন পার্সপেক্টিভে? বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা। হ্যাঁ, তা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার এই যে ব্যাপারটা, যুগের সঙ্গে তাল মেলাবো কোথায়? চিন্তন ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে আমরা চিন্তার উৎকর্ষতা, শুধু চিন্তা না, চিন্তার উৎসতার ক্ষেত্রে আমরা তাল মেলাবো, আদারওয়াইজ ইয়ে করবো না। আজকাল এইটা আমরা ভাবছি না। তো সঙ্গীতের দিক দিয়ে আসুন, সঙ্গীত সম্বন্ধে যেটা বলা হয়, যে আমাদের বিশেষ করে ক্লাসিক্যাল সঙ্গীতগুলো যেগুলো আছে, এই সঙ্গীতগুলো বিভিন্ন রাগ রাগিনী কিন্তু কি করে না, আমাদের মনের উপর এত বেশি প্রভাব ফেলে যে আমরা বিভিন্ন দিক থেকে আমরা সুস্থ হতে পারি, সুস্থ সম্ভাবনা থাকে, সুস্থ থাকিও আমরা। আর আমরা এর মধ্যে রেপারেটরি পাবো, মিউজিক অ্যামোলেশন এগুলো পাবো আমরা। এইবার হচ্ছে কি, যে তাহলে এই আমাদের টোটাল ফিনোমেনাটা যেটা করছে, এই জায়গাগুলোতে একটা পেশেন্টকে আমরা কেস রেকর্ডিং সময় দেই না। কেস রেকর্ডিং কোন ফ্যাক্টরটা তাকে বেশি প্রভাব দিচ্ছে, কোন ফ্যাক্টরটা তার মনের মধ্যে বেশি ঘুরপাক খাচ্ছে, এইগুলোকে যদি আমরা বুঝতে পারি, তার কিছু আন্দাজ করতে পারবো যে এই পেশেন্টের ক্ষেত্রে এই ফ্যাক্টরটা বোধহয় এই রোগের জন্য কারণ
হলেও হতে পারে। তো এখানে যেমন আমার নীলকমল স্যার যেগুলো ফ্যাক্টরের কথা বলেছেন এই শিওরের ক্ষেত্রে, সেই কোনো ফ্যাক্টরের মধ্যে কোনো একটা ফ্যাক্টর আমাদের মিলে যেতে পারে। তাহলে এখানে যে ফ্যাক্টরের কথাগুলো বলছেন ডায়েট্রিশিয়ান বা ওনার দিক থেকে বলতে আমিও কথাগুলো বললাম, এই তার মানে এই প্রিসক্রিপশন মেডিসিন বলুন বা গাইনি বলুন, এই যে অ্যালার্ট সাবজেক্ট মানে যে সবই কমন। হ্যাঁ, এই ভাবনাটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। আমাদের ভাবতে হবে যে এর ক্ষেত্রে কোনটা ওই পেশেন্টের ক্ষেত্রে আনকমন। এই জায়গাগুলো একটু ভাববার সময় এসছে, মানে আমাদের চিন্তা ভাবনাগুলো পাল্টাবার, হ্যাঁ চিন্তা ভাবনাগুলো পাল্টাবার সময় এসছে। তার ফলে আমাদের জানা যাচ্ছে স্যার। পরে এই চিন্তা ভাবনার জায়গাগুলো কিন্তু আমাদের পাল্টাতে হবে। এটা যদি আমরা পাল্টাতে পারি এবং পেশেন্টটাকে টোটাল ভালো রেকর্ডিং করে তার বাবা মা লাইফস্টাইল টোটালি যদি আমরা বুঝে সেই জায়গায় আমরা সাহস করে যদি তাকে লাইফস্টাইল পাল্টাবার কথা বলতে পারি। আমরা তো পেশেন্ট পালানোর ভয়ে আমরা তো অনেক সময় বলতেই পারি সত্য কথাটা, লাইফস্টাইলের কথা বলতেই পারি না। আমাদের যেমন শিক্ষাগুরু তপন জেলার ওই পেশেন্টকে পরিষ্কার বলে এই তোমাকে নিয়ম মানতে হবে। তারপরে তিনি কয়েকদিন যদি দেখতে যে গন্ডগোল কিছু এবারে দূর হয়ে যায়, আপনি আমার কাছে ঢুকবেন। আমার বলতে পারি না, পয়সাটা মার যাবে, বদনাম হবে। আমাদের সেই সাহস নেই। অ্যানিমেন কি সাথে অর্গানের আগে অডিস বলে সেই সাহসটা তো অর্জন করতে হবে, নৈতিক সাহসটা। তবে আমরা রোগের সঙ্গে লড়াই করতে, শুধুমাত্র টেস্টিং দিলাম, ওষুধ দিলাম, জ্ঞানগর্ভ ভাষণ দিলাম, তাতে সেরে যাবে? এত সোজা না। ওই জন্যই বলছি যে পিসিওডিটা হচ্ছে এমন একটা রোগ যেটা এখন ঘরে ঘরে কুটির পরিণত হয়ে গেছে। তো পেশেন্ট যে পাচ্ছে, অজস্র পেশেন্ট। আজ থেকে 10-15 বছর আগেও আমরা এত পেতাম না। এখন তো প্রত্যেকের কাছেই তো 2-10টা আছে আমার বলে মনে হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় অমরনাথ চক্রবর্তী স্যারকে। আমি সর্বশেষ আমাদের শ্রদ্ধেয় ডক্টর আশরাফুল হক স্যারকে অনুরোধ করব। স্যার, আপনি যদি কিছু বলতেন। ডক্টর আশরাফুল হক স্যার, শুনতে পাচ্ছেন? সবাইকে অভিনন্দন। আজকে আমাদের সম্মানিত গুরুজি ডক্টর নীলকমল বর্মন স্যার আমাদের অসাধারণ একটা সুন্দর আলোচনা শোনালেন। ওভারিয়ান সিস্ট অনেকগুলো কারণে হয়, তার মধ্যে উল্লেখযোগ্য 3টা কারণ আমি এই জায়গায় বলতে চাই। অনিয়মিত সেক্স, নির্দিষ্ট বয়সের আগেই মাসিক স্রাব, দেরিতে বাচ্চা নেওয়া। খানিক আগে স্যারেরা যেমন সুন্দর করে বলছিলেন মোবাইলের কথা, পাহাড়ি অঞ্চলের কথা, আমি মোবাইলটা দিয়ে শুরু করি। অপ্রাপ্ত অল্প বয়স থেকে নারী পুরুষ সবাই আমরা মোবাইলে আসক্ত হয়ে গেছি। তাছাড়া বিভিন্ন চ্যানেল, টিভি, যত আধুনিক ব্যবস্থা দিয়ে আছে, ইউটিউব আর ফেসবুক যাই বলেন, এগুলো দেখতে দেখতে এতটা ইচিড়ে পাকা হয়ে যাচ্ছে যে অল্প বয়স থেকে এরা অনিয়মিত সেক্সের দিকে ঝুঁকে পড়ছে। এটি ওভারিয়ান সিস্টের একটা কারণ। এছাড়াও সমতলের মানুষেরা একটু বেশি লেখাপড়া করি, একটু চাকরি বাকরি করি, বিয়ে করেছি এখনই বাচ্চা নিব, বডি স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, একটু দেরিতে বাচ্চা নিই। এই যে দেরিতে বাচ্চা নেওয়া একটা কারণ, সমতল ভূমির মানুষদের ওভারিয়ান সিস্টেমের একটা কারণ। পাহাড়ি মানুষেরা কিন্তু এত বেশি লেখাপড়া করার সুযোগও কম, আমাদের মতো এত প্রযুক্তির তারা সুযোগ সুবিধা নাই। এই যে খানিক আগে বোধহয় কুণাল স্যার বলছিলেন নেটওয়ার্কের সুবিধা নাই, তো তারা আমাদের মতো এত আধুনিক সুবিধাদি না পাওয়ার কারণে তারা বোধহয় আমাদের তুলনায় খানিকটা ইচড়ে পাকা কম। ওরা বিয়ে শাদী করে, দ্রুতই বাচ্চা কাচ্চা নেয়। তাছাড়া যারা শারীরিক পরিশ্রম করে, আজ থেকে 30 বছর 40 বছর আমরা যখন ছোট ছিলাম দেখতাম আমাদের গ্রামাঞ্চলের মহিলারা প্রচুর শারীরিক পরিশ্রম করতেন। এদের কিন্তু খালি ওভারিয়ান সিস্ট কেন, অনেক রোগবালাই কম ছিল। পাহাড়ি অঞ্চলের মেয়েরা, পাহাড়ি আবহাওয়া তো বটে, নীলকমল স্যার যেমন বলছিলেন পরিবেশ তো আছে, এমনিতেই তারা প্রচুর পরিশ্রম করে। যেমন পাহাড়ে কষ্ট করে উঠে আর নামে, শুধু তাই না, তারা প্রচুর শারীরিক পরিশ্রম করে।
এরা যেমন ওই যে আর্লি বাচ্চা নেয়, দেরিতে বাচ্চা নিলে যেমন ওভারিয়ান সিস্ট একটা কারণ, ওরা কিন্তু আর্লি বাচ্চা নেয়। ওরা আমাদের মতো ওই যে মোবাইল ব্যবহার বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার না করার কারণে ওদের মধ্যে ইঁচড়ে পাকা খাওয়া। তাছাড়া ওরা এমনিতে বেশি গান বাজনা আনন্দ ফুর্তির মধ্যে থাকে, ওদের মধ্যে সরার প্রাধান্যটাই বেশি থাকে। কিছুটা সিভিলিকের টেন্ডেন্সি থাকে, নেশাদ্রব্য ওরা করে, পান টান করে। সেই তুলনায় আমরা সমতলের মানুষেরা একটু বেশি ক্রিমিনাল, বেশি ঝগড়াইতে, বেশি ঝামেলা, যে কারণে আমাদের হয়তো ওভারিয়ান সিস্ট একটা কারণ আছেই। তো আসলে অনেকগুলো কারণ আছে। আমি তো আসলে এই সাবজেক্টের মানুষ না, এলোপাথাড়ি উল্টোপাল্টা কি জিনিস কইলাম তার ঠিক নাই। আমি ঢুকেছিও খুব দেরিতে, মানে স্যারের আলোচনা যখন প্রায় শেষ তখন আমি ঢুকেছি। তো সব মিলিয়ে স্যারেরা যেসব কথাগুলো বলছিলেন সেগুলোর মধ্যে যৌক্তিকতা আছে। এই মোবাইল বলেন, পাহাড়ি অঞ্চলের উপজাতি মানুষেরাই বলেন, এই রোগের কারণ ইত্যাদি ইত্যাদি মধ্যে অনেক যৌক্তিকতা আছে, ভালো করে ঘাঁটলে দেখলে পাওয়া যায়। সবাই স্যার ভালো থাকবেন। এখানে সবাই কিছু জুনিয়র মানুষ আছে, নাহলে একটা গল্প শোনাতাম। তবে আমি খুব ছোটবেলার দিকে দিনাজপুর বেড়াতে যেতাম, আমার ফুফুর বাড়ি, তখন আমি শুনতাম ওই অঞ্চলে, এখন জানি না, এখন তো আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ওই সময় ওই অঞ্চলের পুরুষ মানুষদের প্রচুর অন্ডকোষে জল জমতো। তো সাধারণ মানুষেরা বলতো এই অঞ্চলের পানির দোষ। আসলে পানির দোষ না নানির দোষ তা জানি না। তো তখন ছোটবেলায় ওই কথাটা শুনতাম আর কি। হতে পারে সেটা আবহাওয়া, হতে পারে পানি। নীলকমল স্যার যেমন, আমাদের কুণাল স্যার যেমন বলছিলেন আবহাওয়ার কথা, এরিয়ার কথা, হতে পারে একটা ফ্যাক্টর। আসলে এই ফ্যাক্টর, আমি যখন কুণাল স্যার কথাটা রিপিট করছিলেন তখন আমার ওই দিনাজপুরের কথাটা মনে পড়ছিল, যে ওই অঞ্চলে বেশিরভাগ মানুষেরই বিচি বড়, পানি জমা, এবং খালি ওরা হসপিটালে আসতো অপারেশন করতে। তো কালের পরিবর্তন হচ্ছে, আবহাওয়ারও পরিবর্তন হচ্ছে ক্রমান্বয়ে। আমরা দেখেছি যে একটা সময় আমরা যখন ছোট ছিলাম বেশ উপযুক্ত বয়সে মেয়েদের মাসিক হতো। এখন ডাক্তারি করতে এসে দেখি 12 বছরের আগের, 9 বছর 10 বছরের প্রচুর মেয়ে পাচ্ছি মাসিক স্রাব দেখা দিচ্ছে। আমি এরকমও পেয়েছি 7-8 বছরে দেখা দিচ্ছে, অস্বাভাবিক। এবং প্রথম মনে হচ্ছে যে এটি অসুস্থতা, পরে দেখা যায় এটি নিয়মিতই হচ্ছে, মানে আপনি কল্পনাও করতে পারবেন না। তো সব কিছুরই পরিবর্তন হচ্ছে। তো কাজী সাহেব স্যার আছেন আমার খুব সম্মানিত গুরুজি। তো সবাই ভালো থাকবেন। অজয় স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। আর আমাদের অমরনাথ স্যার তো আমাদের সকলের শিক্ষাগুরু, ওনার কথা আর নাই বা বললাম। স্যার বলছি, যাদের এই মুখে দাড়ি গোঁফ উঠে যায় মেয়েদের, এটা কি আহ মানে ঠিক হচ্ছে ওষুধে পুরো আমাদের, আপনার অভিজ্ঞতা? আমি আমি ঠিক- আমি ঠিক করিনি। আমি ঠিক করিনি। আমার আমার এরকম রেকর্ড নাই যে আমি কাউকে ওষুধ দিয়ে ঠিক করেছি। কারণ এগুলো হলো অনেক লম্বা সময় ওষুধ খেতে হয়, 2-1 বার ওষুধ খেয়ে পালিয়ে যায়, আর আসে না। আর আমার কাছে কেউ আইলে আমি বলি অনেক সময় লাগবে, তোমার এত ধৈর্য থাকবে না, কারণ আমারও বদনাম করে না, হোমিওপ্যাথিটি করো না, তুমি অন্য কোথাও যাও। আজকেও আমাকে একটা রুগী ফোন করেছে নোয়াখালী থেকে আসবে। আমি বললাম যে ভাই অনেক সময় লাগে, আপনার ধৈর্য আর থাকবে না, আপনি মহিবুর রহমান স্যারকে দেখান। আমি মহিবুর রহমান স্যারের কাছে পাঠিয়ে দিয়েছি, কালকে ওখানে উনি যাবেন। কারণ এত সময় দিবেন, আর দূরে বাড়িতে 1-2 বার আসার পরে কবে কাজ হয় না। এগুলো তো ওই 1-2 ডোজ খেলে কাজ হবে না। আর মানুষ মনে করে কি যে 1-2 ডোজ খেলে বোধহয় সেরে যায়। এ রোগের আসার গতি যেমন যাওয়ার গতি, যে রোগটি দ্রুত আসে ওটি দ্রুত যায়, যে ধীরে ধীরে আসে তো ধীরে ধীরে যায়, এটা তো সে বুঝবে না। আমি এটা প্র্যাকটিস করে দেখে আমি বুঝি, যে কারণে কিছু পেশেন্ট আছে ওগুলো আমি ছেড়ে দিই, দেখি না, ওই অঞ্চলে ডাক্তার কাছে রেফার করে দিই। সারে তো বটেই, সবাই তো সারবে না, কিছু তো সারে, কিন্তু এই কিছু মানুষ সময় দিতে চায় না, অস্থির হয়ে যায়। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার আহ, বক্তব্যে আমরা অনেক কিছু আসলে জানতে পারলাম। তো আমি এই পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারণ আমরা আর বেশিক্ষণ আমাদের ক্লাসটা দীর্ঘায়িত করব না, যেহেতু প্রায় 12টা ছুঁই ছুঁই। তো আমি মতিউর রহমান স্যার একটি প্রশ্ন করতে চেয়েছিলেন, যদিও আমি যতদূর দেখেছি যে নীলকমল বর্মন স্যার অ্যান্সার দিয়েছেন। তারপরেও যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার নন ক্যান্সারাস সিস্ট আর ক্যান্সারাস সিস্টটা যদি একটু বলে দিতেন তো ভালো হতো। ডক্টর নীলকমল বর্মন স্যার।
নন ক্যান্সার সিস্ট আমি একটু আগে আমার মোবাইল ইনবক্সে লিখে দিয়েছি, চকলেট সিস্ট কিন্তু সম্পূর্ণরূপে নন ক্যান্সারাস। আর জেনারেলি পিসিওডির যেগুলো সেগুলো কিন্তু নন ক্যান্সারাস অবস্থাতেই থাকে। পিসিওএস যেগুলো, যেখানে সিন্ড্রোমের কথা বলা হচ্ছে, সেই সকল জায়গাগুলোতে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাদেরই আমি নিশ্চয়ই বলেছি, সেটা খেয়াল করবেন, যে যাদের ফ্যামিলিতে ওই ক্যান্সারের জিন বহন করছে, বা যারা অত্যধিক পরিমাণে এমন কোনো খাদ্য খাচ্ছে যেটাতে ওই ধরনের জিনগুলো ইরিটেট হতে পারে বা এক্সপ্লোর হতে পারে। তার ভিতরে প্রচন্ড পরিমাণে মদ খাওয়া, মাংস খাওয়া, ব্যভিচার করা, তামাক জাতীয় খাদ্য সেবন, ঠিক সময়ে ঘুম না হওয়া, প্রচন্ড মানসিক স্ট্রেসের মধ্যে থাকা, মানসিক চাপের মধ্যে থাকা। আর যেটা আমি বলতে একদমই ভুলে গেছিলাম, ডক্টর আশরাফুল স্যারকে ধন্যবাদ, যে একটা যেটা একদমই বলিনি, আমার মনেই ছিল না, সেটা হচ্ছে লেট ম্যারেজ, এবং যাদের প্রচন্ড দেরিতে যারা বিয়ে করছে অথবা বিয়ে দেরিতে যারা সন্তান নিচ্ছে, এই রকম পরিস্থিতিতে কিন্তু এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তবে অ্যাজ এ হোল পিসিওডি পিসিওএস কিন্তু অতটা আমাদের ভয়ঙ্কর যে বিশাল একটা সমস্যার মধ্যে আজকে দাঁড়িয়ে আছে মানব জাতি, ততটা বলবো না। যদি আনট্রিটেড অবস্থায় থাকে এবং টাইপ 2 ডায়াবেটিকের যদি কোনো ঘটনা থাকে, সেই সঙ্গে আর একটা কথা, এ গ্রুপের ব্লাডের মহিলাদের কিন্তু এটা হবার একটা তুলনামূলক বেশি সম্ভাবনা থাকে। ওকে, থ্যাঙ্কস। স্যার আমার 1 মিনিট একটা সুযোগ দিন, যদি একটা কথা বলবো। স্যার 1 মিনিট সুযোগ দিলে একটা কথা বলবো। জি স্যার, বলুন। যে খানিক আগে আমাদের এক ডাক্তার বন্ধু প্রশ্ন করছিলেন, ওই যে নারীদের দাড়ি গোঁফ গজালে সারার বিষয়টা। এখন মানুষ এরকম হয়ে গেছে, আমার পয়সা আছে, তুমি রাতারাতি আমার সারিয়ে দিবে। সে কি বলছে নিজেও বুঝে না। আমরা যখন শুনি তখন আমরা হাসি। আমার হোম ডিস্ট্রিক্টে দুটো সিনেমা হল ছিল, একটা এখনো আছে বোধহয়, আর একটা নাই, ভেঙে মার্কেট করেছে। তো যেটা ভেঙে মার্কেট করেছে সিনেমা হলটার নাম ছিল গুলশান, আর যেটা এখন আছে ওটার নাম হলো উদয়ন। দুটো সিনেমা হল। এই গুলশান সিনেমা হলটা পাকিস্তান আমল থেকে এক পাকিস্তানি বিহারি ছিল। তো দেশ স্বাধীন হলেও বিহারি আর পাকিস্তান যায়নি, ও বাংলাদেশে থেকে গেছিল। ও বাংলা বলতে পারতো কিন্তু পুরোপুরি শুদ্ধ করে বলতে পারতো না, ওর উর্দুর টানটা থেকে গেছিল। কথা বললে কথার মধ্যে, বাংলা কথার মধ্যে উর্দু একটা টান থাকতো। আমরা তো আমরা তো ওই যে ঘরে যে বাল্ব জ্বালাই, এটাকে তো আমরা বলি বাল্ব, ও কিন্তু কখনো বাল্ব বলতে পারতো না, ও বলতো বাল্ব। আর আমরা যে সিনেমা হল বলি, উনি কোনোদিন হল বলতে পারতেন না, উনি বলতেন হোল। তো সাধারণত আমাদের এলাকায় এই স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, তারপর ভাষা দিবস, এই সব মানে ওই যে বিশেষ দিনগুলাতে, 26শে মার্চ, এইসব 16ই ডিসেম্বর, এই সব দিনগুলাতে সাধারণত সিনেমা হলকে একটু সুন্দর করে সাজাই। তো আগে এক ধরনের রঙিন কাগজ পাওয়া যেত, পতাকা কেটে কেটে সাজাতো। তো পতাকা দিন শেষ হয়ে আসে, তখন কেবল রঙিন বাল্ব, এই জিরো জিরো পাওয়ারের যে বাল্বগুলো, সবুজ, হলুদ, লাল, নীল, এই ধরনের বাল্বগুলো এসেছে। তখন এই বাল্ব দিয়ে সিনেমা হলগুলোকে সাজানো শুরু করেছে। তো উনি, ওনার একটা ম্যানেজার রেখেছেন, ম্যানেজারে দেখাশোনা করেন। তো উনি ওইরকম একদিন স্বাধীনতা দিবসের দিনে, ওই আগের দিন বিকালবেলা হাঁটতে হাঁটতে উদয়ন সিনেমা হলের দিকে গেছে। তো যা দেখে উদয়ন সিনেমা হলকে অনেক রঙের বাল্ব দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তো উনি ফিরে এসে দেখে ওনার সিনেমা হল সাজানো হয়নি। তো উনি ম্যানেজারের উপর খুব রাগ হয়ে গেছে। ম্যানেজার বলতে পারতো না, বলতো ম্যানেজার সাহেব। তো খুব রাগ হয়ে এসে ডাকছে, ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, ইধার আও। তো ম্যানেজার তো ভয়ে ভয়ে দৌড় দিয়ে এসছে। বলছে, আমি হাঁটতে হাঁটতে উদয়ন হলের ওদিকে গেলাম, দেখলাম তাদের হলে নানা রঙের বাল ঝুলে, কত সুন্দর লাগে। আমার কি টেকার অভাব, আমার হলে একটা বাল ঝুলে না? যত টেকা লাগে আমি দিব, যত রঙের বাল আছে আমার হলে ঝুলিয়ে দাও। তো ঘটনা হলো যে স্যার, অনেক সময় কিছু রুগী আসে, এসে ওই বিহারির মতো করে বলে টেকা যত লাগবে সে দিবে, যত রঙের বাল আছে ঝুলিয়ে দাও, মানে 3 দিনে তার রোগ সেরে দাও। তা আমি বুঝতে পারি রুগীর কথা, তখন আমি বলি যে আমার কাছে এত রঙের বাল নাই, তুমি যাও যে হলে আছে সেখানে যাও। তো ঘটনা হচ্ছে যে ওই রোগগুলো এই কারণে আমি দেখি না, যে ওগুলো লাভ হয় না, 2 দিন ওষুধ খেয়ে পালিয়ে যায়, হোমিওপ্যাথির বদনাম করে। তো বিহারের গল্পটা আমার মনে পড়লো স্যার, এই জন্য আবার একটু সময় নিলাম। আল্লাহ হাফিজ। স্যার
স্যার একটু বলবো, স্যার একটু জি জি বলুন। আমি বলতে চাইলাম যে এখন তো মানে আধুনিক রোগের ক্ষেত্রে যেমন কাজী সাহেব বললেন অ্যান্টিবায়োটিকের একটা প্রভাব, আমার মনে হচ্ছে যে অ্যান্টি হরমোনাল কিছু ড্রাগস যেমন কন্টিনিউ থাইরয়েড এর ড্রাগ যারা খায়, এলোপ্যাথিক ওষুধ যারা খাচ্ছে তাদের ক্ষেত্র একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে এখন কন্ট্যাক্ট পিল ব্যবহার করতেছে 90% মহিলা। তো তাদের এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা স্যার যদি একটু উল্লেখ করতো মনে হয় আমাদের ক্ষেত্রে ভালো হতো আর কি। কন্ট্যাক্ট পিল মানে এখন ঔষধ দোকানে তো বস্তা বস্তা কন্ট্যাক্ট পিলগুলো ব্যবহার হচ্ছে, আর থাইরয়েড ওষুধ এবং এছাড়াও আরো অনেকগুলো ওষুধ আছে যেমন ইসের প্রেসারের ওষুধ বলছে ভাত মুড়ি বন্ধ হয় হবে। এখন আধুনিক এলোপ্যাথিক ডাক্তারদের বক্তব্য হচ্ছে ভাত মুড়ি বন্ধ হয় হবে কিন্তু প্রেসারের ওষুধ বন্ধ করা যাবে না, থাইরয়েডের ওষুধ বন্ধ করা যাবে না। এই সমস্ত ক্ষেত্রগুলো ব্যাপারটা একটু স্যার যদি উল্লেখ করতেন আর কি। স্যার এরপরে আমার একটা প্রশ্ন আছে, পরে সময় দেবেন। জি, প্রশ্নের উত্তরটি কার কাছে চেয়েছেন যদি একটু বলতেন। না আমি নীলকমল স্যারের কাছেই জানতে আচ্ছা চাইছি আচ্ছা কন্ট্যাক্ট ওকে পিল আর কি। ওকে হ্যাঁ যেটা ডক্টর বলছিলাম, নীলকমল স্যার। হ্যাঁ যেটা বলছেন তা আমি ঠিক বিপরীত মতে আমি পোষণ করব। উনি যেটা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, যদি কন্ট্রাসেপটিভ পিল হয় অর্থাৎ যেটা গর্ভনিরোধক বড়ি হয়, সেইটা কিন্তু হ্যাঁ ওটাই ওটাই। আমাদের এই পিসিওডি কমাতে সাহায্য করে। গর্ভনিরোধক পিল খেয়ে কখনো পিসিওডি হয় না, বরং বলবো যে গর্ভনিরোধক বড়িগুলো পিসিওডি কমাতে সাহায্য করে। আপনি যদি একটু মডার্ন সায়েন্সের দিকে তাকান বা এলোপ্যাথিক সিস্টেমে দেখেন, সেখানে কিন্তু ট্রিটমেন্টের জন্য ওনারা কিন্তু কন্টিনিউয়াস ওই 6 মাস 7 মাস বা প্রয়োজন মতো আরো বেশি দিন কিন্তু এই কন্ট্রাসেপটিভ পিল খাইয়ে থাকেন, হ্যাঁ, যাতে ওই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটাকে ঠিক বজায় রেখে তার চিকিৎসা করা যায়। আমি এটা আগে বলেছি, হয়তো আপনি খেয়াল করেননি, তবে কন্ট্রাসেপটিভ পিলের এখানে কোনো দোষ নেই, বরং এর মাহাত্ম্য আছে। এটা হলো। আর ওই যেটা আমি যেটা বললাম যে পিসিওএস এ ওই মুখে মেয়েদের মুখে দাড়ি, এটা ট্রিটমেন্টটা কিরকম হচ্ছে একটু বলবেন? হ্যাঁ, ডক্টর আশরাফুল হক স্যারকে সম্মান রেখে বলছি যে প্রত্যেকটা কেস সারে না, কিন্তু সারে। আহ, সরাসরি আমি ওষুধের নাম বলবো না, কারণ সে বলাটা তো ঠিক উচিত না। কারণ যদিও আমরা কি বলবো যে মানে কি বলবো এটাকে স্পেসিফিক না হলে নিয়ার স্পেসিফিক ইউজ করি, যেহেতু এটা সাইকোটিক, একটা অসামঞ্জস্যের ব্যাপার, একটা সাইকোটিক। আপনি শুধু এইটুকুনি খেয়াল রাখুন যে হাই ডাইলিউশনের অ্যান্টি সাইকোটিক মেডিসিন জাস্ট একটি কি দুটি ডোজ দিলেই কিন্তু এই জিনিসটা রিমুভ হয়ে যায়। এর বেশি আমি কিছু বলতে চাই না। এক্ষেত্রে কি নতুন করে সেল থেকে নতুন করে মুখে যে দাড়িগুলো গজিয়েছে সেটার কি গ্রোথ কমে যাবে না ওটা ঝরে যাবে? ওটা যে কটা দেখেছি গ্রোথটা তো বন্ধ হয়ই, যেটা বড় ছিল না সেটা থাকে না। 1 থেকে 1.5 মাস সময় লাগে, হয়তো আরো কারো বেশি লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু মুখটা বেশ মসৃণ হয়ে যায়, বেশ মসৃণ হয়ে যায়, লাবণ্য ফিরে আসে। থ্যাংক ইউ স্যার। জি অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আমাদের ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি। তো সকলেই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। স্যার একটা প্রশ্ন ছিল ছোট করে, আহ, বলছিলাম স্যার আসলে প্রশ্ন স্যারের কাছে আমি প্রশ্নটা করছি, এই ছোট করে দুটো একটা কথাতেই হয়ে যাবে, যে যেহেতু গাইনি নিয়ে আজ কথা হলো, গাইনি প্রবলেম গুলো নিয়ে, তো প্রোলাপস ইউটারাস যে ব্যাপারটা আছে মহিলাদের, তো এই রোগগুলো কি সারে স্যার, পার্মানেন্ট কিওর হয় আমাদের হোমিওপ্যাথিতে? এটা একটু জানতে চাচ্ছি। পরে যখন ইউটেরাইন প্রলাপস নিয়ে আলোচনা হবে তখন নিশ্চয়ই বলা যাবে।
আর আপনি যদি কন্টিনিউ আমাদের ক্লাসগুলো শুনে থাকেন, ডক্টর কুণাল ভট্টাচার্য স্যার একটা ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। হ্যাঁ, আশা করি সেটা যদি ইউটিউবে দেখে নেন উপকৃত হবেন। আর আমার সাথে যদি হয় তাহলে আমি বলবো যে যখন ইউটেরাইন প্রলাপস নিয়ে ক্লাস হবে আপনি প্লিজ ফলো করুন, আমি নিশ্চিত তার উত্তর দেবো। জি আজকে পার্থ প্রতিম স্যারের কোনো কথাই শুনলাম না, ঘুমাবো কিভাবে? আরে স্যার, আপনি সব কথা বলেন, আপনি বাগান বাড়ির গল্পটা করলেন না। আসলে এটাও তো একটা গন্ডগোলের জায়গা থাকে। আপনাকে অনেক শ্রদ্ধা জানাই। আপনাকে মিস করছিলাম কদিন ধরে, যে আমার বেস্ট ফ্রেন্ড গেল কোথায়। তা এটাও একটা কথা, ওই যে লখনৌ থেকে বাইজি আসবে, নাচ হবে, গান হবে, এইসবও লাইফস্টাইলের একটা গন্ডগোল হয় তো। তা সেই নাচ গান, ওই খানা পিনা এইসব করতে গিয়ে যত গন্ডগোল। তা আপনার বাগান বাড়ির কথাটা খুব মনে পড়ছিল আমার। কাজী সাহেব, ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আমাদের প্রায় 12টা বেজে গেছে, তো আমরা আজকের প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর পুরোটি সময় জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে সঞ্চালনায়, মোহাম্মদ রাইসুল ইসমাইল খান। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে শুধু থাকুন। মোহাম্মদ রাইসুল ইসলাম খান না, আমরা সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের প্রোগ্রাম নিয়মিত হোক এবং সকলে মানব জাতির সেবা করুন। ধন্যবাদ সকলকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যে আজকের মতো ক্লাস এখানেই শেষ। এখন গল্প গুজব করতে পারেন পার্থ স্যার। আজরাফুল হক স্যার যা দিয়ে গেলেন না, মূল ক্লাস এখন শুরু হোক। আরে আজরাফুল হক স্যার তো উনি তো আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেলেন, যা বিহারির কথা বলে গেলেন। আমি তো হাসছি শুধু। অমর কোথায় গেল? স্যারকে বলছি একটু, আশরাফুল স্যার একটা কোশ্চিন রেখে গেছেন, এটা যেন পরে উত্তরটা পাই। যে বললেন না যে ওই এই হাইড্রোসিল, এটা জলের দোষ না নানির দোষ, এইটা যেন পরে আজরাফুল হক স্যার আসলে পারি খুব হাসির খোরাক হয়। সুন্দর বলেন। কাজী সাহেব কিছু গল্প করুন। স্যার এখন কালকে অফিস আছে স্যার, আমি তো ওই 2-3 দিন ধরে ঢুকতে পারছি না স্যার, আমার অফিসের চাপের কারণে। কাজী সাহেব যে মিসিং হয়ে গেল, ভাইবা চলতেছে নাকি আমার স্যার? বেস্ট ফ্রেন্ড। ভাইবা চলছে? তা তো ভাইবা তো চলতেছেই। ঝামেলা, রাতে ঘুমটা ক্লিয়ার না হলে স্যার সকালবেলাটা খুব ঝিমুনি আসে, এই জন্য কয়েকটা দিন ঢুকতে পারিনি স্যার, এই আর কি। মামা কই? মামা কি ঘুমাই গেছে নাকি? মামা শুনছি। অমর কোথায় গেল? কিছু কম। এখন পার্থ সব বলতেছে। এখন ওপার থেকে জমাইতেছে, তা আমরা এই পার থেকে কিছু জমাই। ঠিক আছে, আশরাফুল স্যার থাকে তো মজা হয় ভালো তো। অজয় স্যার যখন ওপেন করলেন, ওনার ভিডিওটাকে খোলা ছিল, আর উনি তো দেখছি রীতিমতন বেশ করে যাচ্ছেন। তো অজয় স্যার চলে গেছেন নাকি? সারা পাচ্ছি না কোনো। না, অজয় স্যার আমি তো দেখছিলাম তো আপনি রীতিমতন কসরত করছিলেন। আরে কি হয়েছে, যে কালকে যে আমার সেই প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেল না। আচ্ছা আচ্ছা। আমি যেটা প্রেজেন্টেশন দিতে থেকে বন্ধ হয়ে গেল, ওই থেকে আবার ঠিক করছিলাম, সেই জন্য ওইদিকে তাকিয়ে আছি, এদিকে খেয়াল দিয়ে ভিডিওটা অন করা আছে। না না, সে ঠিক আছে। আমি তো ভাবছি আপনি বোধহয় ব্যায়াম করছেন। ভালোই, ওইটার জন্য ওখানে পেনিয়ে হয়ে গিয়েছে। না না, মিস না, এরকম তো মাঝে মাঝে আবার। কাজী সাহেব, আপনি আবার ওরকম ভিডিও অন করে কিছু করে ফেলবেন না, সর্বনাশ হয়ে যাবে। কাজী সাহেব থাকবেন। আরে
থাকবো তো, থাকার তো ইচ্ছে, আমার তো এই 11টা পর্যন্ত থাকতে ইচ্ছে করে না, থাকতে ইচ্ছে করে, তারপরেরটা থাকতে ইচ্ছে করে। এই সময়টা ক্লাস শেষে যখন বলে যায় যে এবারে ক্লাস শেষ হলে এবার আড্ডা চলো, সেইখান থেকে বেরোতে ইচ্ছে করে না। করি ক্লাস বিষয় হোক, আড্ডাটা মিস না হোক। আরে গিরিধর স্যারকে তো দেখছি না, গিরিধর স্যার কোথায় গেল? উনি খুব জোর প্রিপারেশন নিচ্ছেন লড়াই করার জন্য। আরে বাংবাড়ি রেডি হলো না, প্রিপারেশন নিয়ে আর কি হবে? কাজী সাহেব চুপচাপ হয়ে যাচ্ছেন বাগান বাড়ির কথা শুনে, আমি তো সেটাই ভাবছি, উনি ভয় পেয়ে যাচ্ছেন নাকি? না, আমি ভাবছি কাজী সাহেব হয়তো, না কাজী সাহেব হয়তো ওই আশরাফুল স্যারের কথা শুনে ওই হলটাকে সাজাচ্ছেন। না না স্যার, আজকে আর পারছি না স্যার সজাগ থাকতে। আমার আড্ডা মারতে ইচ্ছা করতেছে স্যার, আবার ওদিকে চোখ বন্ধ হয়ে যেতেছে স্যার, কি করবো স্যার? না বিশ্বাস না, ন্যাচারাল কল। আরে ওদিকে গন্ডগোল হয়ে যাবে, ঘরে ঢুকতে দেবে না, কি হবে তখন? কাজী সাহেবের ওই ভয়টা ঢুকে গেছে এখন, যে এরপরে যদি। ঠিক বলছেন স্যার, একবারে বুঝছেন স্যার। আমি আল্লাহ হাফেজ স্যার, কালকে দেখা হবে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। না না, আপনাকে আপনি বিপদে ফেলতে চাই না আপনি, ঠিক আছে আসুন। অজয় স্যার, আপনার কাছে আমার ব্যক্তিগত একটা জিনিস জানার ছিল। বলুন। হ্যাঁ স্যার, আমার খুব কম অভিজ্ঞতা। এই রিসেন্ট স্যার একটা পেশেন্ট পরামর্শ নিতে এসেছিল, তার স্যার কর্টিক্যাল সিস্ট স্যার 80 mm, আর লেফট আর রাইটে স্যার হচ্ছে 65 mm। তো স্যার এটা কি রকম অবস্থাতে আছে স্যার? কর্টিক্যাল সিস্টে যদি আপনার এরকম সাইজে থাকে, তো সেক্ষেত্রে এর যে কি অবস্থায় আছে, কত বললেন মাপটা? স্যার একটা 80 mm আর একটা স্যার 65 mm। 80 mm মানে হচ্ছে আপনার 8 সেন্টিমিটার। 80 mm মানে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার মানে হচ্ছে আপনার 5.5 7.5 প্রায় 3 ইঞ্চি। ও কন্ডিশন আমার মনে হয় না এটাকে মেডিসিন দিয়ে তাকে কিছু করা